আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আশা করি বোর্ড ক্লিয়ার দেখা যাইতেছে এবং সবকিছু ঠিকঠাক আছে। ওকে, আশা করি সব ঠিক আছে। যা ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেল, ব্রাইটনেসটা কমাইলে কেমন লাগে। আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। সবাই একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন এবং আপনার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেন। হ্যাঁ, সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দেন। আমাদের কিন্তু স্যার লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ডান। আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না, সব ঠিকঠাক দেখা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি কষ্ট করে জানাবেন। আজকে আমাদের কিছু দিন পরে মাঝখানে একটু গ্যাপ গেছিল, আজকে থেকে আমাদের আবার রেগুলার ক্লাস শুরু হয়ে গেছে। সবাই কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আশা করি সব ঠিকঠাক আছে। বাস, তাহলে আমরা শুরু করি। সাউন্ড তাই না? ওকে, ডান ডান। ওকে, সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে আমাদের এফআরপি ফাইনাল রিভিশন প্রোগ্রামের একদম টানা কন্টিনিউয়াসলি ফাটাফাটি ক্লাস শুরু হতে যাইতেছে। সবাইকে আজকে নতুন করে ওয়েলকাম ব্যাক। আমাদের আজকে থেকে আমরা একটা ফ্রেশ অধ্যায় দিয়ে শুরু করব। যেহেতু মাঝখানে একটা গ্যাপ গেছে, তো এই কারণে একটু সিকোয়েন্স একটু উল্টাপাল্টা হয়েছে। তো আমি এই কারণে একদম ফ্রেশ একটা অধ্যায় দিয়ে শুরু করলাম, যেন একসাথে ক্লাস করতে করতে আপনারা একদম ফ্লোতে চলে আসেন, ঠিক আছে? আজকে একদম একটু ফ্রেশ অধ্যায় শুরু করছি। আপনারা ইনশাল্লাহ আজকে থেকে আগে যারা ক্লাস করছেন বা ক্লাস করেন নাই, যে যেখান থেকে অবস্থায় আছেন না কেন, আজকে থেকে শুধু আমার ক্লাসে কাজ হলো আপনার চুপচাপ বসে আমার দিকে তাকায় থেকে জাস্ট পড়াটা বোঝা। বাকি কাজ আমার। আপনাকে পুরাপুরি রিভিশন করায় মাথায় ঢুকায় একটা শান্তির ঘুম দিয়ে ব্যবস্থা আমি করে দিব। আপনি এই যে আমি শুরু করলাম, আপনার টোটাল সময়টা কাজ হলো শুধু আমার দিকে মনোযোগ দিয়ে বসে থাকা। বাকি সবকিছু কি কি আছে, কেমনে আসবে, কি হবে না হবে, সব জন্য আমি আছি, ঠিক আছে? আপনার সব চিন্তা আমার। আপনার কাজ একটাই। স্যার, নয়েজ একটু কম লাগতেছে? হ্যাঁ, নয়েজ একটু কম লাগতেছে। ইয়েস। ওকে, দেখুন তো এখন ঠিক আছে কিনা, একটু দেখো তো, এখন ঠিক আছে কিনা, একটু দেখো তো। এখন একটু বলো যে এখন ঠিক আছে কিনা, সাউন্ড এখন ক্লিয়ার কিনা, একটু বলো। একটু বলেন কমেন্টে, একটু বলেন যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা, একটু বলো। সাউন্ড কি এখন ঠিক আছে? জি স্যার, এখন একটু ঠিক আছে। এখন একটু ঠিক আছে না পুরোপুরি ঠিক আছে? অবশ্য আমি একটু আস্তে কথা বলতেছি, একটু দেখো তো এখন পুরোপুরি ঠিক আছে কিনা। আশা করি এখন পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা ফ্রেশ অধ্যায় দিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহ বলে আমরা যাত্রা শুরু করি আল্লাহর নাম নিয়ে। যে যেই ধর্মের আছেন সে তার সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহ করি। আজকে আমাদের বেসিক ক্লাস। একটা অধ্যায়ের উপর মিনিমাম 3টা ক্লাস যাবে। একটা অধ্যায়ের উপর প্রথম ক্লাসটা যাবে হলো সম্পূর্ণ পুরো অধ্যায়টার বেসিক কথাবার্তা। এখনো আপনাদের মরার সময় হয়ে যায় নাই যে আপনার মনে হচ্ছে না যে 15 দিন পর পরীক্ষা, ঠিক আছে? আপনি সুন্দর মতো ঠান্ডা মাথায় আস্তে ধীরে ভালো করে পড়ার সময় এখনো আছে, ঠিক আছে? প্যানিক হইলে পড়া তো হবেই না, উল্টা যা পড়ছেন কনফিডেন্স আছে তাও চলে যাবে। প্যানিক হওয়া যাবে না। টেস্ট পরীক্ষা শেষ, যা ফাঁকিবাজি করছি সুন্দর মতো একদম স্লোলি গুছায় আমরা পড়ব। প্রথম ক্লাসটা যাবে বেসিক, একদম A to Z বেসিক পড়বো। অধ্যায়টা কি কি আসবে না আসবে সব বেসিক।
সেকেন্ড ক্লাসটা যাবে আমাদের ওই অধ্যায় থেকে কোন কোন ধরনের সৃজনশীল আসছে, বিগত 10 বছরের সৃজনশীল সলভ প্লাস আমাদের কি কি আসতে পারে। 3 নম্বর ক্লাসটা যাবে শুধুমাত্র এমসিকিউ, একদম এ টু জেড এমসিকিউ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা ডিটেলসে পড়বো। এই হলো প্রত্যেকটা অধ্যায়ের উপর মিনিমাম 3টা ক্লাস, অর্থাৎ আপনার 8টা অধ্যায়ের উপর মিনিমাম 24টা ক্লাস আমাদের যাবে। ঠিক আছে, ওকে। বায়োলজিও সেম জিনিস, বায়োলজিও সেম জিনিস, সেম ওয়েতে আমরা সেম সিকোয়েন্সে আগাবো। ঠিক আছে, ডান। তো যেহেতু আজকে বেসিক ক্লাস, আপনারা জানেন আমি স্লাইডে খুব কম লেখালেখি করি। এই দেখেন সব পুরা ফাঁকা, দেখেন পুরা স্লাইড ফাঁকা, পুরা স্লাইড ফাঁকা। আপনারা সবাই খুব ভালো করে জানেন আমি স্লাইডে লেখা অত পছন্দ করি না, খুব কম লিখি। একান্ত না লিখলে নয়, সময় বাঁচানোর জন্য মাঝে মাঝে লিখি। আমার ফাঁকা স্লাইডে পড়াইতে ভালো লাগে নিজের মতো করে। তো চলেন বিসমিল্লাহ। আজকে আমরা শুরু করতেছি কোন অধ্যায় স্যার? আজকে আমরা শুরু করতেছি পরিবেশ রসায়ন। আজকে আমরা শুরু করতেছি পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন আমাদের সৃজনশীল বলেন, এমসিকিউ বলেন, ভর্তি পরীক্ষা বলেন, সবকিছুর জন্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা শতাধিক। আপনাদের এই অধ্যায়টা কোনোভাবে স্কিপ করার সুযোগ নাই। আর যারা বিশেষ করে জৈব যুগে দুর্বল, যদি আপনারা দুর্বল না, আপনারা জৈব যুগে সব পারেন, আর একটা প্র্যাকটিস দিলেই, আমাদের একটা ওয়ান শট ক্লাস গেলেই জৈব যুগ সিকোয়েন্স সলভ করলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের যাদের একটু জৈব যুগে তারপরে দুর্বলতা আছে বা একটু ভয় পাই, তাদের জন্য তো আরো ভয়ানক সমস্যা, বাদ দেওয়ার কোনো উপায় নেই। এবং এই অধ্যায় খুবই সোজা, আপনি জানেন। তো প্রথমত আমরা দেখবো এই অধ্যায় আমাদের কি টপিক আছে, আমরা পড়তে হবে কি। এই অধ্যায় থেকে আমাদের মেইন 3টা টপিক থেকে প্রশ্ন আসে। মেইন আমাদের সৃজনশীলে প্রশ্ন আসবে 3টা টপিক থেকে। 1 নম্বর টপিক আসে কি আমাদের, আমাদের যে গ্যাস সূত্র সমূহ গুলো আছে, ওই যে আপনারা পড়ছেন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে কি আদর্শ গ্যাসের সমীকরণ, সমন্বয়করণ, এই ঘনত্বের সাথে অর্থাৎ অনুসিদ্ধান্ত, আরো যে সূত্র টুত্র আছে, তাই না? গ্রাহামের ব্যাপন, ডাল্টন আংশিক চাপ, আরএমএস, গতিশক্তি, এই যত গ্যাস সূত্র রিলেটেড আমাদের যত গ্যাসের সূত্র আছে, এইগুলো একটা পার্ট। হ্যাঁ, আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শন এই পার্টটা থেকে প্রশ্ন আসে। আমাদের এরকম 2টা বা 3টা পাত্র পাত্রী থাকবে। হ্যাঁ, পাত্রী তো থাকবে না, পাত্র থাকবে। ওইখানে আমাকে বলবে যে মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত হবে, ওই উদ্দীপকের তাপমাত্রা এবং 30°C তাপমাত্রায় মিশ্রণের কি মোট চাপ কত হবে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। আমরা সৃজনশীল করতে গেলে দেখবেন আমি টাইপ ধরাই দিব, সৃজনশীল সলভে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আবার কি আসে, এ ও বি গ্যাসের মধ্যে কোনটি আগে ব্যাপিত হবে, এ এবং বি গ্যাসের মধ্যে কোনটার আরএমএস বেগ বেশি, হ্যাঁ, এ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এই যে ম্যাথমেটিক্যাল একটা পার্ট, তাহলে আমাদের একটা পার্ট হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের গ্যাস সূত্র সমূহ। গ্যাস সূত্র সমূহ। 2 নম্বর পার্ট আছে আমাদের আদর্শ গ্যাস, তারপরে কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, তারপর কি আসে ভ্যান ডার ওয়ালস সমীকরণের আদর্শ গ্যাস গেল, ভ্যান ডার ওয়ালস সমীকরণ গেল, তারপরে ওই যে বিচ্যুতি, হ্যাঁ, বিচ্যুতি যে ঘটে, বিচ্যুতির কারণ কি, বিচ্যুতির কারণ আয়তন ত্রুটি, চাপ ত্রুটি, এবং কি আমাদের ওই যে একটা আমাদের গ্রাফ আছে অ্যামাগা বক্র, অ্যামাগা বক্র। এই হলো আমার আরেকটা পার্ট। তাহলে আমাদের এই অধ্যায়ের প্রথম পার্ট হলো গ্যাস সূত্র সমূহ। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শন, দেন আমাদের একটা আছে থিওরিটিক্যাল পোর্শন, এবং ওখান থেকে এমসিকিউ তে ভ্যান ডার ওয়ালস সমীকরণ ম্যাথ আসে। তো আমাদের এইটা হলো আমাদের থিওরিটিক্যাল পোর্শন। আরেকটা থিওরিটিক্যাল পোর্শন আছে, সেটা কি স্যার? সেটা হলো আমাদের অ্যাসিড ক্ষার মতবাদ। অ্যাসিড ক্ষার মতবাদ, 3টা মতবাদ আছে, তাই না? আরহেনিয়াসের আয়নিক মতবাদ, ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ, এবং কি এবং আমাদের লুইসের ইলেকট্রনীয় মতবাদ। এই হলো আমাদের সৃজনশীলের জন্য পড়ার টপিক। আপনার এই অধ্যায়টা এই আজকে রিভিশন আমি করাই দেব, নিজে যখন পড়বেন সুন্দর মতো করে এই 3টা টপিক একদম ধরে ধরে পড়ে ফেলবেন। সৃজনশীল এই 3টা টপিক থেকে আপনাদের আসবে। হ্যাঁ, তো আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন। সৃজনশীল আমাদের এই 3টা টপিক থেকেই আসবে, গ্যাস সূত্র সমূহ, আদর্শ গ্যাস এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এবং কি অ্যাসিড ক্ষার মতবাদ। এই হলো আমার 3টা টপিক। টপিক 1, টপিক 2,
এবং টপিক 3। টপিক 1, টপিক 2 এবং কি টপিক 3, এই হলো আমার 3টা টপিক। এবার আসেন, ঠান্ডা লাগছে এই কারণে কথা একটু আস্তে বলতেছি, গলা ভাঙা ছিল একটু, কালকে থেকে একটু ঠিক হয়েছে, সেই জন্য একটু আস্তে কথা বলতেছি। শুনতে সমস্যা হলে আমাকে বলবা, হ্যাঁ, কথা শুনতে সমস্যা হলে আমাকে একটু বলবা। তো প্রথমে গ্যাস সূত্র দিয়ে শুরু করি। আপনার কাজ হবে প্রথমে বইয়ের প্রথম 2-3 পেজে বায়ুমণ্ডলের আমার কয়েকটা স্তর আছে, ওইখানে এমসিকিউর জন্য বেশ কিছু তথ্য আছে, যেমন বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি, বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কোনটি, বোর্ড পরীক্ষা আসছে। হ্যাঁ, এমসিকিউ পড়ার সময় এগুলো হাইলাইট করে দিব, তবুও আমি একটু বলে রাখলাম যে আপনার প্রথম 2 পেজে আপনার কিছু তথ্য আছে, ইনফরমেশন আছে, সুন্দর মতো নিজে একদম কলম দিয়ে দাগায় পড়বেন। তারপরে আসে আমাদের গ্যাসের সূত্র শুরু। তো গ্যাসের সূত্র কি আছে? বয়েলের সূত্র। 1 নম্বর কি আছে? 1 নম্বর আছে বয়েলের সূত্র। তো এখন যেহেতু আমরা এফআরপি ক্লাস করতেছি, আমরা তো একাডেমিক করতেছি না, একাডেমিক এই অধ্যায়ের উপর আমরা 17টা ক্লাস করছি, প্রত্যেকটা 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা কাছাকাছি, তার মানে এক একটা টপিকের উপর 1.5 ঘন্টা ক্লাস করছি। আর আজকে আমরা 3 ঘন্টা পর অধ্যায় শেষ করব। আজকে আমরা পড়তেছি বোর্ডে 100তে 100 পাওয়ার জন্য, ঠিক আছে? আমার সূত্রের প্রমাণ সব ইউটিউবে আছে, সব আপনারা যারা ক্লাস করছেন প্রত্যেকে ক্লাস করছেন, আমাদের সবার কাছে ভিডিও আছে। তো আমাদের এখন আমরা শুধু বোর্ডে 100তে 100 পাওয়ার জন্য পড়তেছি, সুতরাং এক্সট্রা কোনো কথাবার্তা সময় লস আমরা করবো না, আমরা একদম ডিরেক্ট টু দি পয়েন্ট পড়বো। তাহলে বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র আপনারা মনে রাখবেন, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর মধ্যে 4টা চলকের খেলা, পি, ভি, টি এবং এন। হ্যাঁ, বয়েল কি করছে? বয়েল তাপমাত্রা এবং এন, টি আর এন কে ফিক্স রেখে এই দুজনের মধ্যে সম্পর্ক বের করছে। চার্লস কি করছে? সে পি আর এন কে ফিক্স রেখে এই দুজনের মধ্যে সম্পর্ক বের করছে। এন কি করছে? অ্যাভোগাড্রো ভদ্রলোক কি করছে? সে আবার এইটা হয়ে গেল, সে আবার এই যে পি এবং টি এটাকে ফিক্স দেখে এই দুজনের মধ্যে সম্পর্ক, এই যে ভি আর এন এর মধ্যে সম্পর্ক বের করছে। তাইলে আমাদের হইছে কে? দেখেন, পি আর টি কে ফিক্স রাখছে, এই দুজনের মধ্যে সম্পর্ক বের করছে। তার মানে খেলা হইলো এই 4টা চলকের ভিতর 2জনকে ফিক্স ধরে ধরে বাকি 2জনের মধ্যে সম্পর্ক বের করছে। বয়েল ভদ্রলোক কি করছে? সে টি আর এন কে ফিক্স ধরে পিভির মধ্যে সম্পর্ক। চার্লস কি করছে? সে এবার পি কে আর এন কে ফিক্স ধরে ভি আর টি এর মধ্যে সম্পর্ক। আর অ্যাভোগাড্রো কি করছে? পি আর টি কে ফিক্স ধরে ভি আর এন এর মধ্যে সম্পর্ক। এই হলো আমার খেলা। তো আমার বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র মানেই আমার টেম্পারেচার এবং কি আমার যে নির্দিষ্ট ভর, তার মানে এন, এই দুইটা হলো আমার কি? এই দুইটা আমার ফিক্সড, এই দুইটা আমার ফিক্সড। বয়েলের সূত্র মানেই তাপমাত্রা এবং কি ভরটা আমার ফিক্সড। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, ভলিউমটা এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এর জন্য ভাগ 1/। তাহলে ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমার ভি যদি বাড়ে তাহলে আমার পি হলো কমবে, আমার ভি যদি কমে তাহলে আমার পি হলো বাড়বে। তো আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে। হ্যাঁ, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসে? একটা ধ্রুবক আসে। পি ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, পিভি ইকুয়াল টু কে। তার মানে চাপ এবং আয়তনের গুণফল অলওয়েজ একটা কি রাশি? ধ্রুবক রাশি। এখান থেকে আমরা বলতে পারি পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2 ইকুয়াল টু পি3 ভি3, হ্যাঁ, ইকুয়াল টু ডট ডট ডট, সবাইকে ধ্রুবক। এখান থেকে আমাদের সূত্র আসলো পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2। এখান থেকে আমাদের সূত্র কি আসছে? এখান থেকে আমাদের সূত্র আসছে পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2। হ্যাঁ, এটা কি আমরা কি ভি3 লিখছি? সরি, এটা কি আমরা বয়েলের সূত্র বলে চিনি, তাই না? জি। আরেকটা বিষয় জানতে হবে, এটা হলো কঠিন বস্তু ছাড়া এই সূত্রগুলা, এই যে আপনি অধ্যায়ে যত সূত্র পড়বেন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, যত সূত্র পড়বেন এরা সবাই গ্যাসের জন্য। এই অধ্যায় পড়ার সময় মাথায় গ্যাসের চিন্তা ভাবনা নিয়ে চলে আসবেন। তো আমার এই সূত্রটা গ্যাসের জন্য। মাঝে মাঝে আমার সাথে দুষ্টামানি করবে, বলবে একটি মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন এত, মানে আমাকে এই গ্যাসের সাথে কঠিন বস্তু অ্যাড করে দিবে। তো যদি কঠিন বস্তু অ্যাড করে দেয়, এই সূত্র কি কঠিন বস্তুর জন্য? না। তাইলে তখন আমার কি হবে? কঠিন বস্তুর আয়তনটাকে বাদ দিয়ে আমাকে হিসাব করতে হবে। এই কারণে আমাদের যদি প্রশ্নে কঠিন বস্তুর কথা উল্লেখ থাকে তখন আমরা কি করব? এইটা হলো আমার কঠিন বস্তু ছাড়া, এটা হলো আমার কি? এটা হলো আমার কঠিন বস্তু ছাড়া, কঠিন বস্তু ছাড়া।
আর যদি কঠিন বস্তুর কথা উল্লেখ থাকে, প্রশ্নে কঠিন বস্তু থাকলে তখন আমাকে আয়তন থেকে কি করতে হবে স্যার? তখন আমাকে আয়তন থেকে এক্স বিয়োগ করতে হবে। তাহলে P1 V1 মাইনাস এক্স ইকুয়াল টু P2 V2 মাইনাস এক্স। প্রশ্নে কঠিন বস্তুর কথা উল্লেখ থাকলে তখন আমার এই সূত্র, তাই না? জি। তো কঠিন বস্তুর রিভিশন ক্লাস আপনারা সবই পারেন, এগুলা কথা আমি বলতে বলতে আপনাদের কান ঝালাপালা করে ফেলছি। এই অধ্যায়ের উপর 17টা ক্লাস নিচ্ছি, এরপরে কিছু বাকি আছে নাকি? সবই পারেন, জাস্ট রিভিশন। আরেকটা বিষয়, আপনাদের কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে হ্যান্ড নোট আছে। আমার কাছে অফলাইনে যে স্টুডেন্ট গুলো পড়ে, আমি প্রত্যেক বছর একটা করে স্টুডেন্টের কাছ থেকে তার নোটটা কালেক্ট করি, যে সবচেয়ে সুন্দর নোট করে বা আমার কাছে ভালো লাগে তার নোটটা কালেক্ট করি। হ্যাঁ, তো খুব সুন্দর করে একটা নোট আছে, এই নোটটা আপনাদেরকে আমি কিন্তু ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। একদম কেমিস্ট্রি, টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পেপার যত অধ্যায়, সেকেন্ড পেপার যত অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় একদম হ্যান্ড নোট পিডিএফ করা আছে। হ্যাঁ, আপনারা কি করতে পারেন, এই যে আপনি যখন রিভিশন করবেন, ওয়ান শটে তো সব কথা আমরা লিখবো না, আমরা তো বোর্ড ভিত্তিক করতেছি। আপনি কিন্তু চাইলে সুন্দর মতো এই নোটটা পাশাপাশি পড়ে ফেলতে পারেন, A to Z আছে, একদম আমার মুখের প্রত্যেকটা কথা সুন্দর খাতে লেখা আছে। হ্যাঁ, তো আপনাদের কিন্তু আমি হ্যান্ড নোটের লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা পড়ার সময় কিন্তু হ্যান্ড নোটের হেল্পটা নিলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ডান। তো এইগুলো আমার বয়েলের সূত্র। ওকে, আর এক্সটা কি? এক্সটা একটু মনে রেখেন, আমার এক্স ভদ্রলোকটা হইল কঠিন বস্তুর আয়তন। এক্স ভদ্রলোকটা হইল আমার কি? এক্স ভদ্রলোক হইল আমার কঠিন বস্তুর আয়তন। এক্স ভদ্রলোক হইল আমার কঠিন বস্তুর আয়তন। ডান। এবার আসেন, এখান থেকে আমার 3টা গ্রাফ আসে, তাই না? এখান থেকে আমার 3টা গ্রাফ আসে। হ্যাঁ, একটা হইলো এখান থেকে 3টা গ্রাফ, আমাদের সূত্র ছিল V প্রপোর্শনাল টু 1/P, তাই না? এখান থেকে একটা গ্রাফ আসে আমাদের V বনাম P অথবা P বনাম V, আরেকটা আসে V বনাম 1/P অথবা 1/P বনাম V অথবা P বনাম 1/V। হ্যাঁ, অথবা P বনাম 1/V, এই টাইপের। P বনাম ধরুন 1/V, এই টাইপের। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, আরেকটা গ্রাফ কি আসে আমাদের PV বনাম যে কোনো কিছু V, P, 1/V, 1/P, এগুলা। হ্যাঁ, ধরো PV বনাম V। এই হলো আমার এখান থেকে মেইনলি 3 ক্যাটাগরির গ্রাফ আসে। এখান থেকে আমাদের মেইনলি 3 ক্যাটাগরির গ্রাফ আসে। তো V বনাম P, V এর সাথে P এর সম্পর্ক কি? V এর সাথে P এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। V বাড়লে, আয়তন বাড়লে চাপ কমে, আর আয়তন কমলে চাপ বাড়ে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, সুতরাং আমাদের আমরা শিখাইছিলাম সব। হ্যাঁ, তাহলে V বনাম P এর ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখেন এখানে আমার সম্পর্কটা কি আসে, একটু আগে দেখেন তো, PV ইকুয়াল টু K, PV ইকুয়াল টু K। তো যেহেতু এখান থেকে আমার PV ইকুয়াল টু K, সরি PV ইকুয়াল টু কি আসে স্যার? PV ইকুয়াল টু K। আপনারা কিন্তু কোনিক্সে পড়ছেন XY ইকুয়াল টু ধ্রুবক, XY ইকুয়াল টু ধ্রুবক। এটা কিসের গ্রাফ? হ্যাঁ, এটা কি অধিবৃত্তের গ্রাফ না? এই যে, তাইলে আমার যদি V বনাম P অথবা P বনাম V আসে, তো গ্রাফটা হবে কেমন? অধিবৃত্তীয়। গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে আমার স্যার অধিবৃত্তীয়, অধিবৃত্তীয়। আচ্ছা, আর যদি আমার V বনাম 1/P, V এর সাথে টোটাল 1/P এর সম্পর্ক কি? সমানুপাতিক। আর সমানুপাতিক সম্পর্ক হইলে গ্রাফটা কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা। গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমার যদি সমানুপাতিক সম্পর্ক হয়, তখন আমার এখানে গ্রাফটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা, y ইকুয়াল টু mx, তাই না? মূলবিন্দুগামী সরল রেখা। আর যদি আমার এই যে PV বনাম যে কোনো কিছু দেয়, তখন আমার ধ্রুবক PV এর গুণফল অলওয়েজ কি রাশি? ধ্রুবক রাশি। P চেঞ্জ হতে পারে, V চেঞ্জ হতে পারে, 1/P চেঞ্জ হতে পারে, এরা সিঙ্গলি চেঞ্জ হতে পারে, বাট
টোটাল গুণফলটা কি কখনো চেঞ্জ হবে না, পিভি ইকুয়াল টু কে, গুণফলটা কিন্তু অলওয়েজ ধ্রুবক, তাই না জি। আর ধ্রুবক থাকলে কেমন হয়, আমি বলছিলাম ধ্রুবক যেই অক্ষে আচ্ছা এখানে না লিখি পরে পেজে। তাহলে আমার যদি ব্যস্তানুপাতিক গ্রাফ আসে, আমার যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে আসে, তখন আমার গ্রাফটা হবে কি, তখন আমার গ্রাফটা হবে স্যার অধিবৃত্তীয়। আমার যদি সমানুপাতিক আসে, ইউটিউবে দেখবেন শুধুমাত্র এটার উপর একটা ক্লাসের 1.5 ঘন্টা শুধু গ্রাফ নিয়ে আলোচনা, বয়েল নিয়ে আলোচনা, হ্যাঁ। আর সমানুপাতিক সম্পর্ক হইলে গ্রাফটা কেমন হবে স্যার, সমানুপাতিক সম্পর্ক হইলে গ্রাফটা হবে মূল বিন্দুগামী কি স্যার, সরল রেখা। আর আমার যদি গ্রাফটা কেমন হয়, আমার গ্রাফটা যদি ধ্রুবক হয়, গ্রাফটা যদি আমার ধ্রুবকের গ্রাফ দেয়, তখন আমার কি হবে, তখন সিস্টেম হইল ধ্রুবক যে অক্ষে তার বিপরীত অক্ষের সমান্তরাল হবে। তাহলে দেখেন এখানে এই যে পিভি ধ্রুবকটা কোন অক্ষে, ওয়াই অক্ষে, তাহলে বিপরীত অক্ষ কোনটা, এটা এক্স, তাহলে তার সমান্তরাল। তাহলে ধ্রুবক যে অক্ষে ঠিক তার বিপরীত অক্ষের সমান্তরাল হবে, ধ্রুবক যে অক্ষে ঠিক তার বিপরীত অক্ষের কি হবে স্যার, সমান্তরাল হবে। পিভি যদি নিচে থাকতো তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হইতো, ধ্রুবক যে অক্ষে তার বিপরীত অক্ষের কি হবে, তার বিপরীত অক্ষের সমান্তরাল হবে। সিফাত লেট হয়ে গেলাম, সমস্যা নেই, খুব বেশি কিছু পড়ি নাই, চিল প্যারা নাই চিল। আচ্ছা এইটুক হলো বেসিক বললাম। এই গ্রাফ দিয়ে কোনটা বড়, কোন ক্রমটা সঠিক, বিভিন্ন রকম প্রশ্ন আসে এমসিকিউতে, বাকি কথা এমসিকিউতে হবে। জাস্ট বেসিক যতটুকু দরকার বলে রাখলাম। এবার আসে চার্লসের সূত্র। এবার কার সূত্র স্যার, এবার হলো আমার চার্লসের সূত্র। কার সূত্র, চার্লসের সূত্র। আচ্ছা চার্লসের সূত্র কোথায় লাগবে, প্রমাণ করতে আসবে, চার্লসের সূত্র প্রশ্ন অনুধাবনে আসবে, চার্লসের সূত্রটি বিবৃত করো, অথবা কোনো বোর্ডে আবার 4 মার্কে দিয়ে দেয়, হ্যাঁ। তো আমাদের চার্লসের সূত্রটা ক্ষয়েরতেই বেশি আসবে, চার্লসের সূত্রটা বিবৃত করতে বলবে, কি করতে বলবে, চার্লসের সূত্র বিবৃত করতে বলবে। আর বিবৃত যদি করতে বলে বলেও কেলভিন স্কেলটা করবেন না, হ্যাঁ, কোনটা করতে হবে, সেন্টিগ্রেড স্কেল, মনে থাকে যেন, টিচার কিন্তু ঘেচাং করে কেটে দিবে। চার্লসের সূত্রটি বিবৃত করো বললে আমার মেইন যে সূত্রটা সেন্টিগ্রেড স্কেলে ওইটাই করতে হবে, ঠিক আছে, ওইটাই করতে হবে, মাথায় থাকে জানো। তাহলে চার্লসের সূত্রটা কি ছিল, ওই যে আমি বলছিলাম যে খেলা হইলো 4টা চলকের মধ্যে দুইজনকে ধরে। তাহলে চার্লস কি করছে, এবার চার্লস পি আর এন কে ফিক্স ধরছে। চার্লস কাকে ফিক্স ধরছে, পি আর এন কে। চার্লস কাকে ফিক্স ধরছে, পি এবং এন কে সে কি ধরছে, পি এবং এন কে সে ফিক্সড ধরছে, পি এবং এন কে ফিক্স ধরছে। সে কি বলছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, হ্যাঁ, চার্লসের সাথে বিবৃত করতে বললে এইটাই করতে হবে, ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেলারটা। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনে, পরিবর্তন করা মানে কি, বৃদ্ধি বা হ্রাস, পরিবর্তন করা মানে কি, তাপমাত্রা বৃদ্ধি বা কি স্যার, বৃদ্ধি বা হ্রাস। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপ পি ফিক্স, নির্দিষ্ট ভর এন ফিক্স, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনে কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। 1/273 অংশ কি হয় স্যার? 1/273 অংশ পরিবর্তিত হয়। তাহলে আমার চার্লসের সূত্রটা বিবৃত করতে বলে আমার চার্লসের এই সেন্টিগ্রেড স্কেলের সূত্রটা লিখতে হবে, মাথায় থাকে যেন, ঠিক আছে? তাহলে এখানেও পরিবর্তিত হয় বলতে কি বুঝাইছে? পরিবর্তিত হয় বলতে বুঝাইছে বৃদ্ধি বা কি স্যার? বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, প্রথমে সুন্দর মতো এইটা লিখবেন, সূত্রটা লিখবেন। এরপর আসেন, দেখেন আমি ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন V0। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন কি স্যার? V0। আমি কি করলাম? তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাইলে আমার আয়তন কি হবে? চার্লস বলতেছে আমি এই যে তাপমাত্রা বৃদ্ধি করলাম 0 ডিগ্রিতে যেটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের কি হয়? 1/273 অংশ। 1/0 যেটা ছিল 0 ডিগ্রিতে আমার আয়তন কত ছিল? 0তে আয়তন ছিল V0। বৃদ্ধি করলে কি যোগ হবে না? বৃদ্ধি করলে কি যোগ হবে না? যোগ। V0 এর কত অংশ? 1/273 অংশ। আমরা যদি তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতাম, 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতাম, তাহলে কি হতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V0 বৃদ্ধি করছি মানে প্লাস কি হবে? V0 এর 5/273। আশা করি বুঝাতে পারছি। যদি হ্রাস করতাম, যদি 5 ডিগ্রি হ্রাস করতাম, 5 ডিগ্রি সেন্টিগ্রেড আমি কি করলাম? হ্রাস করলাম তাপমাত্রা, তখন কি হবে? V0 হ্রাস করলাম কি কমাইছি, তাহলে মাইনাস V0 এর 5/273। যদি 10 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতাম, 10 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতাম, তাহলে কি হবে? হ্রাস করা মানে কমানো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসটার আয়তনের কি হবে? এই যে V0 এর 10/273 অংশ হ্রাস পাবে। 10/273 অংশ। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। তাহলে তাপমাত্রা পরিবর্তন বলতে তাপমাত্রা বৃদ্ধি হইতে পারে, হ্রাস হইতে পারে। বৃদ্ধি মানে প্লাস, হ্রাস মানে মাইনাস। ঠিক আছে, সুন্দর মতো করে দিয়ে লিখে দিবেন। ডান ডান। সাজেশনে যে পিডিএফ পাবেন, সাজেশন বুকের পিডিএফ পাবেন। হ্যাঁ, সাজেশন বুকে পিডিএফ পাবেন। মাঝখানে এই যে আমি আজকে বোর্ডে হাত দিছি, প্রায় মনে হচ্ছে কত, ওই যে তোদের ক্লাস নেওয়ার পর আমি তো বোর্ডে হাত দিতে পারিনি। ইভেন এসএসসি 25-এর আমার এখনো শুট অনেক তোলা বাকি। এই যে ইনশাল্লাহ যে আজকে থেকে সব পিছনে বসবো, সব পিছনে আজকে থেকে বসবো। মাঝখানে তো ইয়ে করবো, কি বলে, আপনাদের পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে আজকে থেকে আবার শুরু করছি, পেয়ে যাবেন। ওকে, ডান ডান। এবার আসেন টেম্পারেচার 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হবে? 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে কি হয়? V0 প্লাস V0 এর 273/273, 273/273 দিলাম কাটাকাটি। তাহলে V0 প্লাস V0 মানে কি? V0 প্লাস V0 মানে হলো 2V0। V0 প্লাস V0 কি? 2V0। তার মানে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কি হইতেছে? দ্বিগুণ হয়ে যেতেছে। টেম্পারেচার যদি আমি 273 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করি, 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করি? হ্রাস করি, তাহলে কি হবে? তাহলে V0 মাইনাস হ্রাস মানে কি? বিয়োগ V0 এর 273/273, তাহলে কত? 0। কত? 0। তার মানে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে, 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে, অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যেতেছে? 0 হয়ে যাইতেছে। কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যেতেছে? 0 হয়ে যেতেছে। আর এই তাপমাত্রাটাকেই বলা হয় কি স্যার? পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রাকে কি বলা হয়? এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কল্পনাযোগ্য যে তাপমাত্রায়, যেহেতু প্র্যাকটিক্যালি এখনো যেতে পারি না, থিওরিটিক্যালি আমরা দেখছি, কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়,
কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকেই পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এমসিকিউ তো আসে নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রার মান -273°C অথবা কি অথবা 0 কেলভিন। কারণ আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন হয়ে যায়, তাহলে -273 যোগ 273 কত 0। তাহলে আমার পরম শূন্য তাপমাত্রার মান কত 0 কেলভিন বা -273°C। আশা করি বুঝাইতে পারছি। অনুধাবনে খুব আসে, জ্ঞানমূলকে আসতে পারে। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আজকে থেকে এই যে পরিবেশ শোষণ পড়াইতেছি না, পরিবেশ শোষণ আজকে বেসিক শেষ করবো না? করবো। এই যারা এফআরপিতে আপনারা আছেন এই প্রত্যেকটা অধ্যায়ের বেসিক পড়ানো ম্যাথমেটিক্যাল সমস্যা সৃজনশীল এবং এই অধ্যায় থেকে কি আসবে সেটা তো আমি আপনাকে বলেই দিতেছি। এর বাইরে তো আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কখনো ইনশাল্লাহ আসবে না। আর বাড়বে কোথায় আমাদের সমস্যা কোথায়? জ্ঞানমূলক অনুধাবনমূলক এমসিকিউ আমরা বিশ্লেষণ করে টাইপ ভিত্তিক ধরে ধরে করাই দিব ক্লাসটা। এমসিকিউর জন্য আলাদা ক্লাস রাখছে একটা, আর জ্ঞানমূলক অনুধাবনমূলক ওই যে আপনার বই আজকে থেকে একদম এই যে ক্লাস শেষ করবেন তার একদিন পরে, মানে আজকে যেদিন ক্লাস শেষ করবেন তার পরের দিন সুন্দর মতো এই অধ্যায় পরিবেশ রসায়ন থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক উত্তর সহ কি কি লাগবে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে জ্ঞানমূলক অনুধাবনমূলক সুন্দর মতো এই একটা পেজের ভিতর একটা প্র্যাকটিস শিটের মতো থাকবে। আমার টাইপ করা শেষ, সুন্দর মতো পিডিএফ জাস্ট বানায় আপনাকে সেন্ড করে দিব। আপনারা প্রত্যেকটা অধ্যায় সুন্দর মতো আপনার ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝো বললে কি বলবেন? ডিরেক্ট শুধু এইটুকু বলবেন যে কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রার মান হলো -273°C বা 0 কেলভিন। ঠিক আছে? আর চার্লসের সূত্র বিবৃত করতে বললে আমরা সুন্দর মতো চার্লসের সূত্রটা লিখবো সেন্টিগ্রেড স্কেলে, দেন আমরা কি করবো সুন্দর মতো যে এখানে একটু উদাহরণ দিয়ে দিব। এটা দেখাই দিব। তাহলে গ্রাফটা কেমন হয় এখানে? আমার বিড়ালটা তো দুষ্টমি করে, কই থেকে আমার কয়েন পাইছে, মানি ব্যাগ থেকে কয়েন নিয়ে খেলতেছে। আচ্ছা, এবার আসেন আচ্ছা আচ্ছা যদি আমি কি করি, যদি আমি ভি বনাম কি টি এর যদি আমি গ্রাফ ধরি, ভি বনাম যদি টি এর গ্রাফ ধরি তাহলে কি দাঁড়ায় আমার? এক্স অক্ষ বরাবর কি? এক্স অক্ষ বরাবর টেম্পারেচার, এক্স অক্ষ বরাবর কি টেম্পারেচার, ওয়াই অক্ষ বরাবর কি আয়তন, তাই না? জি। আচ্ছা, তাহলে গ্রাফটা আমার কেমন হবে স্যার? গ্রাফটা হবে ফোন দেখে তবু বিটু স্যার ফোন দিতেছে, তবু ফিজিক্সের বিটু স্যার ফোন দিতেছে, বিটু একবার ফোন দিতেছে। আচ্ছা, ক্লাস শেষ করে কথা বলবো না কি আগে। গেল -343°C। ওকে, একটু তাকান, গ্রাফটা কি দেখতো না একটা এরকম হবে না? দেখেন তো আমার এই দিক তো এই যে টেম্পারেচার তো পজিটিভ, আর এইদিকে টেম্পারেচার আস্তে আস্তে নেগেটিভ, তাই না? এদিকে আমার টেম্পারেচার কি আস্তে আস্তে টেম্পারেচার পজিটিভ দিকে যাইতেছে, আর এইদিকে আমার টেম্পারেচার কি নেগেটিভ দিকে যাইতেছে। তো নেগেটিভ দিকে যাইতে যেতে 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 ধরলাম এইটা হইলো আমার -273°C এর বিন্দু, আর এই বিন্দুতে গেলে আমার কোন একটা কি গ্যাসের আয়তন কমতে 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 যখন -273°C পৌঁছাবে তখন সে কে যাবে 0।
তাইলে আমার যখন টেম্পারেচার এই যে 0 এখান থেকে তো পজিটিভ টেম্পারেচার, আর এদিকে আমি ধরলাম নেগেটিভ, তো ধরলাম আস্তে আস্তে এই বিন্দুটা আমার -273°C বিন্দু। তাহলে এই বিন্দুটা আইসে আমরা আয়তনটা খেয়ে যাবে যে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে গেলে মান কমে, তাহলে আস্তে আস্তে কমতে 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 -273°C থেকে কি হবে স্যার, এখানে সাথে আয়তনটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে এই গ্রাফটা যেন একটু মাথায় থাকে, সেন্টিগ্রেড স্কেলে এই গ্রাফটা যেন আপনাদের একটু মাথায় থাকে। ঠিক আছে, ডান। বিটু স্যারের ক্লাসগুলো ভালো লাগে, আমার বুঝিয়ে ভালো। বিটু তো ভালো পড়ায়। ওই ফোন দিল হঠাৎ করে, যত ক্লাস নিতেছে ফোন দিছে আমারে, হঠাৎ করে মনে করছে কি বুঝে কে জানে, ফোন দিছে। আচ্ছা, ক্লাস শেষ করে কথা বলবো না, প্যারা নাই। আচ্ছা, ফেসবুক লাইভ গুলো 30 দিন পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, সমস্যা নাই, সিস্টেম বাইর করতেছি, প্যারা নাই। ক্লাস ডাউনলোড করে সুন্দর মতো ইউটিউবে প্রাইভেট গ্রুপ করে একদম আপলোড করে রাখবো না, প্যারা নাই, সমস্যা নাই, সমাধান করবো না, শুনছি আমি আজকে, দেখলাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে গেল চার্লসের সূত্র, গেল সেন্টিগ্রেড স্কেলে আমার গ্রাফ গেল। কেলভিন স্কেলের জন্য জাস্ট আমরা কি পড়বো, কেলভিন স্কেলের সূত্রটা জাস্ট পড়তে হবে, এমসিকিউ তে আসে। নিচের কোনটি চার্লসের সূত্র, 2018 সালে বোর্ড পরীক্ষা আসছিল, নিচের কোনটি চার্লসের সূত্র। হ্যাঁ, চার্লসের সূত্র কি কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে কেলভিন স্কেলের চার্লসের সূত্র হলো স্থির চাপে, স্থির স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কি হবে, এর পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে কেলভিন স্কেলে আমার চার্লসের সূত্রটা কি, কেলভিন স্কেলের চার্লসের সূত্র হলো ভি ইজ প্রপোর্শনাল টু বড় হাতের টি। হ্যাঁ, এটা কিন্তু সেন্টিগ্রেড স্কেলে না, এটা কিন্তু কেলভিন স্কেলে। আমাকে মাস্ট এখানে পরম তাপমাত্রায় লিখতে হবে, প্যাচটা লাগাবে ওই জায়গায়। এমসিকিউতে প্রথম অপশনটাই দিবে স্থির চাপের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক। আর তুমি তো অতি উত্তেজনায় কি করবা, তুমি অতি তাপমাত্রা সমানুপাতিক বলছে, ঠিক আছে, তো অ্যান্সার পূরণ করে ফেলবা না, পরম তাপমাত্রা বলতে হবে। শুধু তাপমাত্রা বলে সেন্টিগ্রেড স্কেল, আর এটা হলো পরম তাপমাত্রা কেলভিন স্কেলে। তাহলে কেলভিন স্কেলের সূত্রটা যেন একদম সুন্দর মতো এই জায়গাটা খেয়াল থাকে। হ্যাঁ, তাহলে কেলভিন স্কেলে আমাকে অবশ্যই তাপমাত্রাকে পরম তাপমাত্রা এটা উল্লেখ করতে হবে, কেলভিন স্কেলে আমাকে বুঝাই দিতে হবে। এখান থেকে আমরা জানি আমাদের সূত্র আসছে V1/T1 = V2/T2, তাই না? V1/T1 = কি, V2/T2। এটা হলো আমার চার্লসের সূত্র, কি ছাড়া, কঠিন বস্তু ছাড়া, কঠিন বস্তু ছাড়া। আর যদি কঠিন বস্তুর কথা উল্লেখ থাকে তাহলে কি করতে হবে স্যার, তাহলে আমাকে জাস্ট আয়তন থেকে কঠিন বস্তুর আয়তনটা কি করে দিতে হবে, কঠিন বস্তুর আয়তনটা আমাকে বিয়োগ করে দিতে হবে। আমাকে জাস্ট কঠিন বস্তুর আয়তনটা কি করে দিতে হবে স্যার, কঠিন বস্তুর আয়তনটা বিয়োগ করে দিতে হবে। এটা হলো কঠিন বস্তু সহ, কঠিন বস্তু সহ, কঠিন বস্তু সহ। হ্যাঁ, আমার এক্সটা কি একটু লিখছি একটু আগে, সমস্যা নাই, কঠিন বস্তুর আয়তন, এক্সটা হলো আমার কঠিন বস্তুর আয়তন। ডান, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? জি, ডান, একটা মিনিট, দুষ্টামি করতেছো কিন্তু, পড়াইতে ক্লাস নিতেছি আমি। বিড়ালটা খুব, কালকে দেখা যাচ্ছে তোদের সাথে লাইভে আসছি, লাইভে মাঝখান থেকে কয়বার মোবাইলের মাঝখান হাঁটাচলা করে, রাস্তায় মোবাইলের মাঝখান থেকে অনেক দুষ্টমি করে। আচ্ছা, গেল চার্লসের সূত্র গেল। এবার আসেন বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত কি স্যার? বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত হইল আমার কি, ডি এর সাথে কার সম্পর্ক,
হ্যাঁ কি ছিল, বয়েলের সূত্র কি ছিল, P1 V1 ইকুয়াল টু P2 V2। তো আমরা জানি রো ইকুয়াল টু M বাই ভি, ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু কি M বাই কি ডি লেখা যায়, তাই না? তো আমার ওখান থেকে সূত্র কি আসছিল, D1 বাই T1 ইকুয়াল টু D2 বাই T2, মনে আছে? মনে আছে? এই দেখেন P1 V1 ইকুয়াল টু P2 V2। আমরা জানি রো ইকুয়াল টু কি, ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন। তাহলে আমার এখানে কি V1 যে কি হবে M বাই V1, আর এখানে কি হবে M বাই V2। তাহলে M কাটা চলে গেলে তখন আমার কি, আমার এখান থেকে আমি কি লিখতে পারি, V ইকুয়াল টু M বাই D। তাহলে এখানে আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি কি, এখানে আমি লিখতে পারি M বাই D1, আর এখানে লিখতে পারি M বাই D2। তাহলে M কাটাকাটি চলে গেলে P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2, তাই না? জি। তাহলে এখান থেকে আমার সূত্র দাঁড়ায় P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2, P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2, তাই না? জি। আচ্ছা, তার মানে আমার P ইকুয়াল টু কি দাঁড়ায়, P ইকুয়াল টু কি দাঁড়ায় দেখেন তো, P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2। তার মানে P বাই D ইকুয়াল টু কি, তার মানে P বাই D ইকুয়াল টু কি স্যার, P বাই D ইকুয়াল টু K। তাহলে P ইকুয়াল টু কি, P ইকুয়াল টু KD। সুতরাং P ইজ প্রপোর্শনাল টু কি, P ইজ প্রপোর্শনাল টু D, ঠিক আছে? তাহলে P ইজ প্রপোর্শনাল টু কি, P ইজ প্রপোর্শনাল টু D। চাপের সাথে ঘনত্বের সম্পর্ক কি, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। সেম ভাবে আমি যদি চার্লসের সূত্রেরটা অনুসিদ্ধান্ত দেখি, চার্লসের সূত্র আমরা যদি ঠিক চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত দেখি তাহলে কি হবে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, কোন কালি দিব, সাথে কালি দি। চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত আমার কি দাঁড়াবে, চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত আমার দাঁড়াবে D1 T1 ইকুয়াল টু D2 T2। চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত আমার কি দাঁড়াবে স্যার, চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত দাঁড়াবে D1 T1 ইকুয়াল টু কি D2 T2। সেম ভাবে চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র কি, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। জাস্ট এখানে একটু আগে যেমন V1 আর V2 এর জায়গায় আমি এই যে M বাই D1 M বাই D2 বসাইছি, সেম বসান, দেখবেন চলে আসবে D1 T1 ইকুয়াল টু D2 T2। তাহলে D এর সাথে আমার D এর সাথে T এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে D এর সাথে আমার T এর সম্পর্ক কি স্যার, D এর সাথে আমার T এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এই হলো আমার বয়লার চার্লসের কি, এই হলো আমার বয়লার চার্লসের অনুসিদ্ধান্ত। স্যার টেলিগ্রামে প্রাইভেট গ্রুপ খুলে ওইখানে দিয়ে দিলেই হবে, কেমনে দিলে ভালো হয়, আমি একটা মিটিং এ আমার সাথে বসিস তোরা, হ্যাঁ তোরা যারা ভালো বুঝোস তোদের নিয়ে আমি বসবো না, দেখি শুক্রবারে আমি দেখি সন্ধ্যা পরে বসবো না বা রাত্রে বসবো না, ঠিক আছে? আমাদের মডারেটর আছে, আপনি আছেন, আপনারা বা যারা যারা বুঝেন যে কেমনে করলে ভালো হয়, আমরা একটা ডিসিশন নিব না, ঠিক আছে? ডান। ওকে, তাহলে এলো বয়েলের সূত্রের আর চার্লসের সূত্রের। ওকে, আশা করি বুঝাইতে পারছি, এবার আসেন তাহলে আমার অনুসিদ্ধান্ত গেল, বয়েলের সূত্র পড়লাম, বয়েলের সূত্র অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত গেল। এবার আমাদের কি আসে, এবার আমাদের আসে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো আগে গে-লুসাকটা শেষ করে দিই। গে-লুসাকের সূত্র বা অ্যামন্টনের সূত্র, গে-লুসাকের সূত্র অথবা এটাকে বলা হয় অ্যামন্টনের সূত্র, আচ্ছা গে-লুসাকের সূত্র বা অ্যামন্টনের সূত্র। তো গে-লুসাকের সূত্র বা অ্যামন্টনের সূত্র কি, জাস্ট আমার বিজ্ঞানী চার্লস বাবাজি কি করছে, বিজ্ঞানী চার্লস বাবাজি হলো আমার কি করছে, আমার চাপকে স্থির রাখছে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, পি স্থির, ভি ইজ প্রপোর্শনাল টু টি। আর আমার গে-লুসাকের সূত্র কি, সে করলো কি, আমি যদি আয়তন কি স্থির করি তাহলে পি এর সাথে টি এর কি সম্পর্ক দাঁড়ায় সেটা বের করছে। তাহলে সেখানে সে দেখলো পি ইজ প্রপোর্শনাল টু কি, পি ইজ প্রপোর্শনাল টু টি। যখন সে কি করছে, সে ভি কে স্থির ধরছে। চার্লস বাবাজি কি করছিল, পি কে স্থির ধরছিল, ভি ইজ প্রপোর্শনাল টু টি হয়েছিল।
আর গেলুসা কি করলো, সে এবার ভি কে স্থির করে দিল, পি সমষ্টি টি আসছে। তাহলে এখান থেকে আমাদের সূত্র পড়তে হবে P1/T1 ইকুয়াল টু P2/T2। এটা হলো আমার কিসের সূত্র? গেলুসাকের সূত্র। কার সূত্র? গেলুসাকের সূত্র। এবং মাথায় রাখবেন, সরাসরি না আসলেও আমার কিন্তু সরাসরি না আসলেও এটা গ বা ঘতে, গ অথবা ঘতে লেজ দিয়ে আসবে, গ অথবা ঘতে লেজ দিয়ে আসবে, প্রশ্নের সাথে ল্যাঞ্জা দিয়ে দিবে। হ্যাঁ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, তার সাথে কি করবে, যে উদ্দীপকের তাপমাত্রা এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মোট চাপ কত হবে। তখন আপনাকে দুইটা তাপমাত্রা বলে দিল, একটা চাপ আপনি অলরেডি বের করছেন আগে, তাহলে এবার তাপমাত্রা চেঞ্জ করার পথে পরবর্তী চাপ কত হবে, P2টা বের করতে হবে। আমরা যখন ম্যাথ সৃজনশীল সলভ করব আপনারা দেখবেন। সুতরাং এইটাকে কিন্তু ভালো মতো মাথায় রাখেন, গেলুসাকের সূত্র গ বা ঘতে লেজ দিয়ে বহুবার আসছে এবং আসবে। ঠিক আছে, মাথায় থাকে যেন। ডান ডান ওকে। এবার আসেন, আবার কি আছে, আরেকটা আছে আমার অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্র কি? বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি করছে, পি স্থির করা শেষ, টি স্থির করা শেষ, তারপর বাকি আছে কে এবার, হ্যাঁ, পি ভি টি তো স্থির করা শেষ অলরেডি। তাহলে এই যে ভি স্থির করছি, পি স্থির করছি, টি স্থির করছি, বাকি আছে কি এবার এন স্থির। এন স্থির হয়, মাইট দিব। এবার কার সাথে কার সম্পর্ক, ভি এর সাথে এন এর সম্পর্ক, স্থির কে, বাকি দুইজন। হ্যাঁ, আমার অ্যাভোগাড্রো সূত্র কি, এই যে আমার যে চারজন চলক, এবার কার কার মধ্যে সম্পর্ক, ভি আর এন। এবার স্থির হয়ে যাবে কে, পি আর কে, টি। এবার কে স্থির করবে, সে পি আর টি। ওকে, ডান। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছে যে আমার ভি এর সাথে এন এর সম্পর্ক কি, ভি এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক। স্বাভাবিক, মোল সংখ্যা বা আয়তন তো বাড়বেই। তাহলে আমার ভি এর সাথে এন এর সম্পর্ক কি, সমানুপাতিক। তাহলে এখান থেকে আমার দাঁড়ায় সূত্র যে V1/N1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই N2। আশা করি বুঝাইতে পারিয়াছি। V1/N1 ইকুয়াল টু V2/N2। এই সূত্র কখনোই আসে না, বাট 2018 সালে কিন্তু যে সিলিন্ডারের একটা প্রশ্নের মধ্যে কিন্তু এই সূত্র ঢুকাই দিছে। হ্যাঁ, চাইলে আরো শর্টে পড়ানো যায়, কিন্তু আমরা কোনো রিস্ক নেব না। আমরা একদম A to Z 100 পড়ার মতো শেষ করব। ঠিক আছে, এটা সচরাচর আসে না, কিন্তু একবার কিন্তু 2018 সালে দিছে এবং মাঝে মাঝে কিন্তু এখান থেকে দিয়ে দেয়। সুতরাং আপনাদের সবকিছুই বাদ দেওয়া যাবে না, কিছুই পড়তে হবে, সবকিছুই মাথায় থাকে যেন। হ্যাঁ, এখনো যথেষ্ট সময় আছে, অসাধারণ একটা প্রিপারেশন নেওয়া সম্ভব, সব ডিটেলসে পড়ে। ঠিক আছে, ডান ডান। এবার আসেন, তাহলে গেলুসাক গেল, অ্যাভোগাড্রো গেল, এবার হলো কি সমন্বয় সূত্র। এবার মিলাইছে। আচ্ছা, আগে হ্যাঁ, সমন্বয় সূত্র কে বয়েল প্লাস চার্লসের কি সূত্র, সমন্বয় সূত্র। বয়েল প্লাস চার্লসের কি সূত্র, বয়েল প্লাস চার্লসের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রটা কি, P1V1/T1 ইকুয়াল টু, এখানে তিনটা চলক কি চলে আসছে না, P2V2/T2। P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। আর যদি কঠিন বস্তুর কথা উল্লেখ থাকে, তাহলে আমাকে আয়তন থেকে কি করতে হবে, আয়তন থেকে আমাকে এক্সটাকে বিয়োগ করে দিতে হবে। আয়তন থেকে আমাকে এক্স কি করতে হবে, আয়তন থেকে আমাকে এক্স বিয়োগ করতে হবে, আয়তন থেকে আমাকে এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, এক্সটা হইল আমার কঠিন বস্তুর কি আয়তন, এক্স হলো আমার কঠিন বস্তুর আয়তন। ঠিক আছে, এক্সটা হলো আমার কঠিন বস্তুর আয়তন। ওকে, তোরা বিশ্বাস করবি কি না, আমার বিড়াল ওয়াশরুমের গেট পুরো আটকানো থাকে, কিন্তু ও হাত কেমন ঢুকাবে, মাথা দিয়ে খুলে ফেলে। এই তোদের প্রণাম আসলে 2বার গেছে না, গেট আটকেছে, 2বার একে গেট খুলে ফেলছে, আমি সিট কিনে পুরো লাগাই দিছি। মানে না দেখলে বিশ্বাস করবি না, পুরা বাথরুমের দরজা বা যে কোনো দরজা কেমন খুলে ফেলায়, যেগুলো সিট কিনে আছে খুলে ফেলায় জানি কেমনে। ঠিক আছে, আচ্ছা গেল।
তাহলে আমাদের এই হলো বয়লার চার্লসের কি সূত্র? সমন্বয় সূত্র। আমার যদি কঠিন বস্তু ছাড়া থাকে, এটা হলো আমার কঠিন বস্তু ছাড়া, কঠিন বস্তু ছাড়া, আর এটা হলো আমার কি? কঠিন বস্তু, কঠিন বস্তু সহ। কঠিন বস্তু ছাড়া আর কঠিন বস্তু সহ, ঠিক আছে? না, এবার আসেন এই যে সূত্রটা, এই সূত্রটাও মারাত্মক গুরুত্বপূর্ণ। কেননা এই সূত্র দিয়ে এখান থেকে প্রশ্ন আসবে বিষয়টা এমন না। এই সূত্র দিয়ে পরিমাণগত রসায়ন থেকে অজস্র প্রশ্ন আসছে। এই সূত্রটা দিয়ে পরিমাণগত রসায়ন বা অন্যান্য অধ্যায় লিঙ্ক করে দেয় বা অন্যান্য অধ্যায় লাগে, ঠিক আছে? এইটা যেন আপনাদের মাথায় থাকে। এই সূত্রটা শুধু যে পরিবেশ রসায়নে আসে এমনটা না, এটা কিন্তু পরিমাণগত রসায়নে খুব 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 গুরুত্বপূর্ণ। এই সূত্রটা দিয়ে পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? মাথায় থাকা যেন। ওই যে আমরা স্টয়কিওমেট্রির একটা পার্ট আছে না, হ্যাঁ, অ্যাভোগাড্রো, অনুসংখ্যা, পূর্ণসংখ্যা, স্টয়কিওমেট্রি, গণনার যে পার্টটা, প্রথম যে অংশটা ম্যাথমেটিক্যাল, ওইখান থেকে এটা এই সূত্র দিয়ে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ। এবং বুয়েটে কিন্তু এই প্রশ্ন দিয়ে ম্যাথ আসছে, হ্যাঁ। আমাকে যদি আপনাদের ব্যাচ নিতে মনে কে যেন পাঠাইছিল যে স্যার সলভ করতে পারতেছে না, এই সেই যে আমার মাঝখানে পাঠাইছিল একদিন, তো এই সূত্র দিয়ে ম্যাথ আসছিল, ঠিক আছে? সুতরাং সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। গেল। এবার আসি বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনজনের সমন্বয়। এবার হলো বয়েল প্লাস চার্লস প্লাস কি স্যার? প্লাস অ্যাভোগাড্রো। বয়েল প্লাস চার্লস প্লাস কে প্লাস হলো অ্যাভোগাড্রো। গ্রাফ গুলো যে এমসিকিউ জন্য রাখছি, গ্রাফটা তো এমসিকিউ তে আসে মেইনলি। এমসিকিউ এর সময় গ্রাফের আলোচনাটা করে দিব। জাস্ট বেসিক একটা যতটুকু দরকার ততটুকু বলছি, ওটা মানে আমরা তো একটু কি বলে একটু অন্যভাবে পড়বো, একদম প্রশ্ন ওয়াইজ, হ্যাঁ। এমসিকিউর যে টপিক গুলো সেগুলো এমসিকিউ তে যাই বিশ্লেষণ করবো, মার্ক করে উপর আলাদা করছে, ওটা আবার ধরবো না, ওটাকে আবার সিকিউ ক্লাসে বেসিক ক্লাসে ধরবো না, হ্যাঁ। আর ক্লাস একটা অধ্যায় শেষ করলে সিকোয়েন্সটা বুঝে যাবেন আমরা কেমন ক্লাসগুলো করবো। এবার আসেন বয়েল, চার্লস আর কে স্যার? বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনজনকে মিলাইলে কি দাঁড়ায়? বয়েলের সূত্র ছিল ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে আমার কে স্থির ছিল, যেখানে এন আর টি স্থির ছিল। আমার চার্লসের সূত্র কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু টি, যেখানে দুষ্টামি করে না, যেখানে আমার কে স্থির, যেখানে আমার পি আর এন স্থির। আমার অ্যাভোগাড্রো সূত্র কি ছিল? দুষ্টামি করতেছো? আমার অ্যাভোগাড্রো সূত্র কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু এন, কে স্থির, আমার ভি পি, আহা, পি আর টি। ওরে এই যে ধর মনোযোগ নষ্ট করে দেয়, দুষ্টামি করতেছে অনেক, সাহস বেড়ে গেছে। পি আর টি স্থির। আচ্ছা, এবার আসেন এই তিনটাকে মিলাইলে আমরা জানি কি দাঁড়ায়? এই তিনটাকে মিলাই আমাদের সেই সুন্দর একটা সূত্র, সুন্দর একটা কি, সুন্দর একটা সমীকরণ, যেটাকে আমরা খুব ভালো মতো চিনতে হবে। পিভি ইকুয়াল টু এন আর টি, আদর্শ গ্যাসের সমীকরণ, তাই না? এটাকে মিলাইলে, এই তিনজনকে মিলাইলে আমার কি আসে? আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের, আদর্শ গ্যাসের কি? আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। আটটা কি স্যার? আটটা হলো আমার মোলার গ্যাস ধ্রুবক, আটটা হলো আমার মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আটটা হলো আমার মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনজনকে সমন্বয় করে আমাদের সেই সুন্দর বিখ্যাত সূত্র আদর্শ গ্যাসের সমীকরণটা আসে, পিভি ইকুয়াল টু এন আর টি। দেন এখান থেকে আমাদের পরবর্তী খেলা শুরু। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন, আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন। পিভি ইকুয়াল টু এন আর টি। ওকে, ডান ডান। ওকে ওকে, আহা মোবাইল দুষ্টামি করে।
ওকে ডান, জি স্যার, গুড, ভেরি গুড। এবার আসেন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে, এখান থেকে আবার আমার কি হয়, এখান থেকে আবার আমার গয়ের জন্য, হ্যাঁ, আমার প্রয়োগমূলকের জন্য কি করতে হবে, আমাকে প্রয়োগমূলকের জন্য এখান থেকে আবার 4টা সূত্র পড়তে হবে, যেটা আমাদের ছোট ছোট সূত্র আমাদের কিসে দেয়, প্রয়োগমূলকে দেয়, তাই না? কোথায় দেয়? আমাদের প্রয়োগমূলকে দেয়। বেশি হয়ে গেছে না? ছোট হয় না কেন? আচ্ছা, ওকে, হ্যাঁ, 2 3 4, ওকে। কি কি আসে আমাদের এখান থেকে 4টা সূত্র? 1 নম্বর হইলো আমাকে কি করতে হবে, 1 নম্বর হলো আমি বস্তুর ভর নির্ণয় করতে পারি। W ইকুয়াল টু কি? W ইকুয়াল টু কি? PV ইকুয়াল টু nRT, N ইকুয়াল টু W বাই M, W ইকুয়াল টু কি? PVM বাই RT, তাই না? PVM বাই কি? PVM বাই RT। এবার আসেন আর কি করতে পারি, আর হলো আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি। আমার 4 মার্কে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, কোনটার আরএমএস বেগ বেশি, এই অঙ্কগুলো করতে কি আমার আণবিক ভর দরকার হয় না? তো আণবিক ভর ওই যে ঘ করতে গেলে আমার এই সূত্র হেল্প লাগবে। এম ইকুয়াল টু কি? WRT ডিভাইডেড বাই পিভি। এম ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই কি? এম ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। ঠিক আছে, ওকে ওকে, ডান। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো আমার কি নির্ণয় করতে পারি, অণু সংখ্যা। 3 নাম্বার কি নির্ণয় করতে পারি স্যার? অণু সংখ্যা নির্ণয় করতে পারি। অণু সংখ্যা, হ্যাঁ, কি নির্ণয় করতে পারি? অণু সংখ্যা নির্ণয় করতে পারি। অণু সংখ্যা বড় হাতের n ইকুয়াল টু কি? সে ছোট্টবেলার সূত্র n ইন্টু কি? Na। মনে আছে ছোটবেলায় পড়ছিলা যে মোল সংখ্যা ইকুয়াল টু অণু সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখান থেকে যে অণু সংখ্যা ইকুয়াল টু n ইন্টু Na, তাহলে মোল সংখ্যা n ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, এটা কি নাম্বার? এটা হলো আমার অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23t, তাই না? তাইলে আমার এই যে অণু সংখ্যা বের করা পারি কোন সূত্র দিয়ে? পিভি ইকুয়াল টু এনআরটি থেকে, তাই না? এই সূত্রগুলো কোথা থেকে আসছে আমাদের কিন্তু নোটে লেখা আছে সব। ওকে, তো আমার এন আবার বের করবো কই থেকে? পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন ইকুয়াল টু কি? পিভি বাই আরটি। পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয় তাহলে এন কে এক পাশে রাখলে বাকি সকল ছেড়ে নিয়ে দিলাম, তাহলে এখান থেকে কি আমি কি পেয়ে যাব? এখান থেকে আমি এন পেয়ে যাব। দেন এন এর সাথে জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দিলে আমি কি পেয়ে যাবো? অনুসংখ্যা পেয়ে যাব। গতে বহুবার আসছে না, 1000বার আসছে না? আসছে। বোর্ড কোশ্চেন সলভ করলেই দেখবেন আসে অনুসংখ্যা নির্ণয় করো, যে উদ্দীপকের এই পাত্রের অনুসংখ্যা নির্ণয় করো, চিত্রের এই পাত্রের অনুসংখ্যা নির্ণয় করো, বহু আসছে না? বহুবার আসছে। 4 নাম্বার, 4 নাম্বার কি? 4 নাম্বার হইল ঘনত্ব নির্ণয়। 4 নাম্বার কি স্যার? 4 নাম্বারটা হলো আমার ঘনত্ব নির্ণয়। ঘনত্বকে প্রকাশ করে কি? ডি দিয়ে, তাহলে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। শেষ।
এই হলো আমার পিভি ইকুয়াল টু এনআরটি, তার পেটের মধ্যে থেকে আবার এই 4টা সূত্র বেরোইছে, তার পেটের মধ্যে থেকে 4টা বাচ্চা বেরোইছে। ঠিক আছে, ডান। আচ্ছা, বিভিন্ন টাইপের কোশ্চেনের বোর্ডগুলা বইলা দিলে ভালো হয়। ওই যে আমার সিকিউ ক্লাসটা করাইতে দেন, সিকিউ ক্লাসটা একটু করাই আমি আগে, সিকিউ ক্লাসটা আমি নিয়ে নিই, তারপর দেখেন আপনার সব গোছানো হয় কিনা। ঠিক আছে, সিকিউ ক্লাসটা আমার নিয়ে নিই, তারপর দেখেন সিকিউ ক্লাসে সব গোছাই দিব, সিকিউ ক্লাসে একদম সব গোছাই দিব। ঠিক আছে, ওকে, প্রশ্ন ধরে ধরে দেখাই দিব, এটা এইভাবে করতে হবে, এমনি এমনি। হ্যাঁ, সিকিউ ক্লাসে সব দেখাই দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে এরপরে কি আসে? এরপরে আসে আমাদের কি, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই আদর্শ গ্যাসের থেকে মেইন পড়া শুরু হইলো, তাই না? আমাদের পরীক্ষার জন্য মেইন পড়া শুরু হলো আদর্শ গ্যাস থেকেই। তো এরপরে আমাদের যেটা ডাল্টনের আংশিক চাপ সূত্র, পরীক্ষায় বলা যায় যে আসবেই, আপনারা জানেন, খুবই ফেমাস, ডাল্টনের আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র। আচ্ছা, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই কথাটা আংশিক বলা মানেই আমি বুঝে গেছি এখানে একের বেশি আছে। একা থাকলে তার আংশিক কথা আসতো না, তাই না? একা থাকলে কি আংশিক আসতো না? অংশ কখন আসতো? যখন একের বেশি থাকে। তাইলে এখানে আমরা কয়েকটা কথা মনে রাখতে হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র মানেই, ডাল্টনের আংশিক চাপ সূত্র মানেই পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণ, যেহেতু আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক কখন আসে? একের বেশি থাকলে। একাধিক গ্যাস যখন থাকবে তখনই তো আসবে আংশিকতা জি। তাইলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা ফিক্সড, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কি করে, এই যে পরস্পর বিক্রিয়াহীন, নির্দিষ্ট ভর না, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ প্রত্যেকটার কি আলাদা আলাদা আংশিক চাপের সমষ্টির সমান। আবার বলি, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ ওই মিশ্রণে উপস্থিত প্রতিটি গ্যাস উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। যেমন এটা ধরলাম একটা পাত্র, এই পাত্রে পি আর কিউ দুইটা গ্যাস আছে। শর্ত হইল এই দুইজনকে কি হইতে হবে? পরস্পর বিক্রিয়াহীন। দুইজন বিক্রিয়া করে ফেলা যাবে না, তখন নতুন কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণ, আমি দুইটা নিলাম, একের বেশি নিলাম। আচ্ছা, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ। আচ্ছা, আমি তো চাপেরও তো পি দিব, তখন তো পি তো মিলে যাবে, আপনারা তো বুঝতে সমস্যা হবে। এটারে দিয়ে হলো এসটি। আচ্ছা, তাহলে কি, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ আমি ধরলাম, এই পাত্রের টোটাল চাপ হইল কি পি। এই পাত্রের টোটাল আয়তন আমি ধরলাম 5 লিটার। ঠিক আছে, টোটাল আয়তন কত দিলাম? 5 লিটার। কেন 5 লিটার লিখলাম এটা বলবো, ভি তো ধরতে পারতাম, কেন লিখলাম বলতেছি। এই টোটাল পাত্রের মোট চাপ যদি পি হয়, এই টোটাল পাত্রের মোট চাপ যদি পি হয়, তখন আমার কি বলছে যে আমার পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ এই মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদানের, এই মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদানের প্রতিটি গ্যাসের আংশিক চাপের, প্রতিটা গ্যাসের আংশিক চাপের সমষ্টি সমান। তাহলে এস এর আংশিক চাপ এবং টি এর আংশিক চাপ এবং টি এর আংশিক চাপ, এদের সমষ্টি করলেই আমি কি পেয়ে যাব? ওই মিশ্রণের মোট চাপ। পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ ওই মিশ্রণে উপস্থিত প্রতিটি গ্যাস উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। তো আমি ধরলাম এস এর আংশিক চাপ, এস এর আংশিক চাপ কি ধরলাম? পিএস। এস এর আংশিক চাপ ধরলাম পিএস, আর টি এর আংশিক চাপ ধরলাম আমি কি? পিটি। তাহলে কি হবে? এই এস আর টি দুজন আংশিক চাপ সমষ্টি করলে আমি পাত্রের মোট চাপ পি পেয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। মাথায় রাখবেন, আংশিক চাপ আর নিজস্ব চাপ মিলাই ফেলাবেন না। হ্যাঁ, আংশিক চাপ মানে হইলো ওই যার আংশিক চাপের কথা বলতেছি, যেই গ্যাসটার আংশিক চাপের কথা বলতেছি, সে যদি পুরো আয়তন দখল করত, তাইলে যে চাপ দিত সেটা হলো এই গ্যাসের আংশিক চাপ। আবার বলি, যার
আংশিক চাপ বের করব সে যদি পুরো আয়তন দখল করত, যার আংশিক চাপ বের করব সে যদি পুরো আয়তন দখল করত, তাহলে যেই চাপ সেইটা হইল তার আংশিক চাপ। ঠিক আছে, আমার এই এস এর আংশিক চাপ বলতে অনেকে মনে করে এস মানে এস যতটুকু চাপ দিছে, না, নিজস্ব চাপ আলাদা জিনিস। আংশিক চাপ মানে হইলো আমার এই এস ভদ্রলোক, এই টোটাল পাত্রের আয়তন কত, 5 লিটার। হ্যাঁ, পুরো এস 5 লিটার আয়তন পুরাটাই যদি এস দখল করত, এস ভদ্রলোক যদি পুরা 5 লিটার আয়তন দখল করত, আয়তনটা দখল করত, তাইলে যে চাপ দিত সেইটা হইল তার আংশিক চাপ। সেম ভাবে আমার টি যদি এস না থাকতো, টি যদি পুরাটা 5 লিটার আয়তন পুরাটাই যদি টি দখল করত, তাইলে যে চাপ দিত সেটা হলো টি এর আংশিক চাপ। তাহলে যাকে কাজ নিয়ে কাজ করব বা যার আংশিক চাপ বের করব, মাথায় রাখবেন আংশিক চাপ মানে হইলো সে যদি পুরো আয়তন দখল করত তাইলে যে চাপ দিত সেটা তার আংশিক চাপ। হ্যাঁ, আর ডাল্টনের আংশিক চাপ সূত্র কি, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ কি হবে, ওই মিশ্রণে উপস্থিত প্রত্যেকটা গ্যাস উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, ডান। স্যার আপনার কারণে চ্যাপ্টারের অ্যান্সার দিতে কোনো প্যারা হয় না আমার, ইনশাল্লাহ। এই আপনাদের দোয়া সব চেষ্টা করি আর কি, তারপরে তো কত ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করি। ওকে, গেল ডাল্টন আংশিক চাপ। এবার শুধু ডাল্টন আংশিক চাপ সূত্রের প্রমাণ, আরো ব্যাখ্যা, ওই প্রত্যেকটা প্রমাণ, এটা নিয়ে দেখবেন ইউটিউবে আমার 1.5 ঘন্টা ক্লাস আছে। হ্যাঁ, শুধু ডাল্টন আংশিক চাপ সূত্রের উপরই ক্লাস আছে 1.5 ঘন্টা। বাট এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে টু দা পয়েন্ট। এখন আমি আপনাদেরকে সুন্দর মতো গোছাই দিতেছি। আমাদের পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হলো চাপ আয়তন দিয়ে, একটা হলো ভর দিয়ে। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে যদি চাই পেঁচাবে, ঘুরায় প্রশ্ন করবে, বা এমসিকিউ এর জন্য আমার ভর দিবে, তো ভর দিলে এক হিসাব, আর ভর না দিলে আমার চাপ আয়তন দেওয়া থাকলে আরেক হিসাব। তো যদি ভর দেওয়া থাকে, ভর বা মোল যদি দেওয়া থাকে, ভর বা মোল থাকলে কি করব, ভর বা মোল থাকলে আমাকে কি করতে হবে, ভর বা যদি মোল দেওয়া থাকে তাইলে আমাকে সুন্দর মতো 1 নাম্বার কাজ হবে মোল ভগ্নাংশ বের করা শেখা। মোল ভগ্নাংশ প্রকাশ করে কি দিয়ে, এক্স দিয়ে। মোল ভগ্নাংশ কাকে বলে বা কেমনে বের করতে হয়, উপাদানের মোল সংখ্যা, ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে আমার মোল ভগ্নাংশ বের করার সূত্র কি, উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা বাই মোট কি মোল সংখ্যা। আচ্ছা, এরপরে আসেন আংশিক চাপ বের করার সূত্র কি, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু কি, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ঠিক আছে, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। দেখেন, আমার যদি প্রশ্নে ভর বা মোল দেয়া থাকে, তখন আমাকে এই ডাল্টন আংশিক সূত্র থেকে কিভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, বলো এ একটা গ্যাস আছে যার ভর এত এত এত, ভর দিয়ে দিল, বি একটা গ্যাস আছে যার ভর এমনি দিয়ে দিল, তখন আমাকে কি করতে হবে, বা মোল দিয়ে দিল, তখন আমাকে কি করতে হবে। আমরা জানি ডাল্টন আংশিক সূত্র কি, একটা পাত্রের বা একটা মিশ্রণের মোট চাপ
ওই মিশ্রণে উপস্থিত প্রত্যেকটা গ্যাস, তিনটা গ্যাস আছে এ বি সি, এই প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। এইটা হলো আমার কি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আমি যদি তিনটা গ্যাসের আংশিক চাপ বের করতে পারি, এই তিনটা গ্যাসের যদি আংশিক চাপ আমি বের করতে পারি, তাইলে তো আংশিক চাপ তিনটা যোগ করে দিলে তো মোট চাপ পেয়ে যাবো। তাহলে তখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা গ্যাসের এ আর বি ধরুন দুইটা পাত্রে দুইটা গ্যাসের ভর বলে দিছে, মোল সংখ্যা বলে দিছে, তো তখন আমি কি করব, দুইজনের আগে আংশিক চাপ বের করব, করে যোগ করে দিলে কি পেয়ে যাবো, ওই পাত্রের মোট চাপ। আর আংশিক চাপ বের করতে গেলে আমার আবার মোল ভগ্নাংশ দরকার হবে, প্রস্তুত মোল ভগ্নাংশ বলে দিবে না। তাহলে আমাদের আংশিক চাপ বের করতে গেলে মোল ভগ্নাংশ দরকার। ওইটা কেমনে বের করব, মোল ভগ্নাংশ ইকুয়াল টু উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আমার যদি একটা পাত্রে যদি নাইট্রোজেন গ্যাস থাকে 5 মোল আর অক্সিজেন গ্যাস থাকে 7 মোল, তাইলে আমার এই নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে, উপাদানের মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা কত 5, আর টোটাল পাত্রের মোল সংখ্যা কত আছে 7 আর 5 12, তাহলে এটা হবে আমার নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। সেম ভাবে আমি যদি অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে আমার অক্সিজেনের মোল সংখ্যা কত 7, উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল পাত্রের মোল সংখ্যা কত 12, তাহলে আমি কি মোল ভগ্নাংশ বের করতে পারবো না, পারবো। তাহলে মোল ভগ্নাংশ বের করে দেন তার সাথে মোট চাপ গুণ করে দিলে তো আমি আংশিক চাপ বের করতে পারবো। তাহলে একটা কোশ্চেনের প্যাটার্ন হইলো, আমার যে কি পড়ালেখা করতেছো করো না, একটা কোশ্চেনের প্যাটার্ন হলো আমাকে ভর বা মোল সংখ্যা দেয়া থাকবে। আমাকে কি দেয়া, ওই যে আমাকে কি দেয়া থাকবে, আমাকে ভর বা কি দেয়া থাকবে, দুষ্টমি করে মোল সংখ্যা দেয়া থাকবে। তখন আমি কি করব, তখন আমি মোল ভগ্নাংশ বের করে প্রত্যেকের আংশিক চাপ বের করে যা যোগ করে দিলে কি পেয়ে যাবো, মিশ্রণের মোট চাপ পেয়ে যাবো। ঠিক আছে, ডান। এবার আসেন আরেকটা ক্যাটাগরি, কি প্রশ্ন আসতে পারে, আমার চাপ বা আয়তন দেয়া থাকবে। আরেকটা ক্যাটাগরি প্রশ্ন হলো আমাকে কি দেয়া থাকবে, চাপ আয়তন দেয়া থাকবে। আরেকটা ক্যাটাগরি হলো আমার কি দেয়া থাকবে, চাপ আয়তন দেয়া থাকবে। তো চাপ আয়তন যদি দেয়া থাকে, আবার এখানেও কাহিনী আছে, চাপ আয়তন দেয়া থাকলে এর মধ্যে আবার দুই টাইপের প্রশ্ন আসতে পারে, চাপ আয়তন দেয়া থাকলে এর মধ্যে আবার দুই টাইপের প্রশ্ন আসতে পারে। টাইপ 1, টাইপ 1 কি, আমার নল দ্বারা যুক্ত থাকলে, যদি দেখেন প্রশ্নটা এরকম, প্রশ্নটা হলো আমার যে এই আমার একটা পাত্র, এই আমার আরেকটা পাত্র, লাইভ অফ হয়ে গেছিল। নেটে সমস্যা না, এই যে মেসেজ আসলে বা সব তো ঠিক করা ছিল। আচ্ছা যাই হোক, দেখেন বুঝছেন কিনা, তাহলে আমার টাইপ 1 কি, টাইপ 1 হলো আমার যদি নল দ্বারা যুক্ত থাকে, আমার যদি নল দ্বারা যুক্ত থাকে। এই স্লাইডটায় লাইটিং বেশি পড়তেছে না, এই স্লাইডটা একদম হালকা হয়ে গেছে, ভালো দেখতে পারতেছো এই স্লাইডটা, নাকি এই স্লাইডটা চেঞ্জ করব? আচ্ছা, যদি আমার দুইটা পাত্র, তিনটা পাত্র বা একাধিক পাত্র নল দ্বারা যুক্ত থাকে, তখন আমাকে কি করতে হবে, এই দেখেন ভালো মতো বুঝবেন, এই সূত্রগুলো প্রমাণ করছি। ডাল্টনের আংশিক সূত্র কি, নির্দিষ্ট তাপমাত্রা যখন ফিক্স, তাহলে সেটা কোন সূত্র বলবে, বয়লের সূত্র। তাহলে আমার ধরেন এখানে দুইটা পাত্র আছে, তাহলে কি কাজ করবে,
এখানে কোন সূত্র আছে? বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল? পিভি ইকুয়াল টু কে, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 এরকম, তাই না? জি। তাইলে আমার এখানে কোন সূত্র কাজ করবে? বয়েলের সূত্র কাজ করবে। তো খেয়াল করেন, আমার টোটাল পাত্রের চাপ যদি আমি P ধরি এবং টোটাল আয়তন V ধরি, তাহলে PV ইকুয়াল টু কি হবে? আমার প্রত্যেকের কিসের? প্রত্যেকটার সমষ্টি সমান, চাপ আয়তনের সমষ্টি সমান। আরো সহজ ভাষায় বলি, আমার যে একাধিক পাত্র আছে, আমার এই যে একাধিক পাত্র যে আছে, এই পাত্রগুলা প্রত্যেকটা চাপ আয়তন গুণফলের সমষ্টির উপরে। এই যে এই পাত্রে P1 V1, এই পাত্রে P2 V2, কেন সমষ্টির উপরে হবে? কেন সমষ্টির উপরে হবে? ডাল্টন আংশিক সূত্র কি বলছিল যে প্রত্যেকটা সমষ্টি করলে, এই প্রত্যেকটা সমষ্টি প্রত্যেকটা পাত্রের বা প্রত্যেকটা গ্যাসের যদি আমি কি করে আংশিক চাপকে যোগ করি, তাহলে তো মোট চাপ পাবো। মোট চাপ মানে তোমার প্রত্যেকটার এই যে কি করতে হবে? প্রত্যেকটার যে চাপ আছে সেটাকে যোগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমার খেয়াল করেন, এই টোটাল মিশ্রণটার মোট চাপ যদি আমি পি ধরি, টোটাল মিশ্রণটার মোট চাপ যদি আমি পি ধরি, তাহলে পি ইকুয়াল টু কি লেখা যায়? পি ইকুয়াল টু কি লেখা যায়? উপরে লিখতে হবে এই যে কিসের সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল? ধরেন P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে ধরেন আমি এটা লিখি, এখানে আমি লিখি PV ইকুয়াল টু P1 V1, একই তো কথা। জি। এটা খেয়াল করেন, এটা আমার মোট চাপ, এই আমার সে পি। আর এই যে P1 V1, এটা কি? এটা একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, যতগুলো থাকলে সবগুলো মিলে এটা। জি। তাহলে আমার এই যতগুলো পাত্র থাকবে প্রত্যেকের চাপ আয়তনের গুণফলের সমষ্টি হলো উপরে, আর নিচে কি হবে? নল দ্বারা যুক্ত থাকলে আমার যখন স্টোভটা খুলে দেব, তখন দেখেন এই গ্যাসটা, এখানে এই যে গ্যাসটা আছে, এ কিন্তু কি করবে? পুরো এরিয়াটা নিয়েই ঘুরে বেড়াবে। তাহলে আমার এই গ্যাসের মোট আয়তন কি হবে? টোটাল এই দুইটা পাত্রের আয়তনের যোগফল। আবার বি গ্যাসটাও কি করবে? সে কিন্তু পুরো এরিয়া নিয়েই ঘুরে বেড়াবে। তাহলে আমার টোটাল আয়তনটা হবে মোট আয়তন। এই দুইটা পাত্রের আয়তনে বা তিনটা পাত্রের আয়তন থাকলে তিনটা পাত্রের আয়তনের সমষ্টি মোট আয়তন। জি। তাহলে আমার যদি নল দ্বারা যুক্ত থাকে, তখন আমার মোট আয়তনটা হবে ওই পাত্রগুলার কি টোটাল আয়তনটাই আমার কি হবে? ওই পাত্রগুলোর আয়তনটাকে যোগ করে দিলে মোট আয়তন পেয়ে যাবো। আর উপরে তোমার প্রত্যেকটা গ্যাসের চাপ আয়তনের গুণফলের সমষ্টি, আর মোট চাপ তোমাকে বেরিয়ে করতে হবে পি। আশা করি বুঝাইতে পারছি। বলেন বুঝছেন কিনা? আবার মাইক্রোফোন। বলেন ক্লিয়ার কিনা? বলেন, এখন সাউন্ড মনে ঠিক আছে না? এখন সাউন্ড ঠিক আছে? বলেন, এখন সাউন্ড মনে ঠিক আছে না? আচ্ছা, ওকে। এবার আসি, আরে জ্বালা, ফেসবুকে একটা খুব প্যারা, নিচের লাইভ অন হয়ে যায়, খালি স্ক্রল না করলে অটোমেটিক মনে চলে আসে, এমন একটা অবস্থা বেদ্যপ। আচ্ছা, ওকে। এবার আসেন আমার টাইপ 2 কি? টাইপ 2 হইল নতুন পাত্রে মিশ্রিত করলে। নতুন পাত্রে মিশ্রিত করলে ধমকও দিতে পারতেছে না, এত দুষ্টুমি করতেছে, বিড়াল। কি কব, আমি ধমক দিলে তোকে কানটা ফাইটে যাবে, এই কারণে ধমক দিতে পারতেছি না। ধমক দিলে চুপ করে বসে যাবে। আচ্ছা,
আচ্ছা, এবার কি হলো, এবার ধরো এ গ্যাস, বি গ্যাস, এ গ্যাসের চাপ P1, আয়তন V1, বি গ্যাসের চাপ P2, আয়তন V2। আর এই সি পাত্রে কি করছে বললো, এ এবং বি গ্যাস নিয়ে সি পাত্রে মিশ্রিত করছে। তাহলে এই সি পাত্রটা হইলো আমার এ প্লাস বি এর কি, এ প্লাস বি এর হইলো আমার মিশ্রণ। হ্যাঁ, এ প্লাস বি এর কি মিশ্রণ। আর এইটার আয়তন আমি ধরলাম ভি নিউ, নতুন পাত্র ধরলাম ভি নিউ। তাহলে এখন আমার মোট চাপ কি হবে, এখন তোরা মোট চাপে পি ইকুয়াল টু উপরে তলে সেম, যে প্রত্যেকটা চাপ আয়তনের গুণফলের কি সমষ্টি, P1 V1 প্লাস P2 V2। আর নিচে কি হবে, নিচে হবে এবার আমার একটু আগে কি করছিল, নল দ্বারা যুক্ত করছিল, তখন আমার পুরো আয়তনটার মধ্যে গ্যাস ঘুরছে, পুরো আয়তনটাকে হিসাব করতে হয়েছে। আর যখন নতুন পাত্রে মিশ্রিত করছে, এর নিয়ে এখানে রাখছে, এখানে রাখছে, এদের দুজনে নিয়ে ওইখানে ঢেলে দিছে। তাইলে আমার এখন আয়তন কি হবে, এই পাত্রের আয়তনটাই মোট আয়তন, এই দুইটা গ্যাসটা নিয়ে তোমার এই নতুন পাত্রে দিয়ে দিছে। এখন গ্যাস দুটো নতুন পাত্রের মধ্যেই ঘোরাঘুরি করবে। তাহলে এখন আমার গ্যাসের আয়তন কি, এই পাত্রের আয়তনটাই। তাহলে আমার এখানে মোট আয়তন হবে কি, ভি নিউ, নতুন পাত্রের আয়তনটাই হবে আমার কি, তাহলে এবার নতুন পাত্রের আয়তনটাই হবে আমার মোট আয়তন। তাইলে আমার যদি নতুন পাত্রে মিশ্রিত করে তখন আমার কি হবে, তখন আমার সূত্র মোট চাপ ইকুয়াল টু উপরে হবে যতগুলো পাত্র থাকবে সামেশন অফ পিভি, আর কি হবে, আর নিচে হবে আমার পিভি লিখলে কেমন লাগতেছে, সামেশন অফ পি প্রাইম ভি প্রাইম দিলাম যতগুলো আছে। হ্যাঁ, আর এখানে নিচে কি হবে, ভি নিউ। একটু পাল্টাই দিন, তো পরে আবার এখানে পিভি মানে কবি যে দুইটা পি লিখছে, কি লিখছে আবল তাবল পড়াইছে। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা আশা করি বুঝতে পারছি, ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা বুঝতে পারছি, তাই না? জি, সবাই বুঝছি না? সবাই বুঝছি। এবার আসেন, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, গ্রাহামের ব্যাপন সূত্র কি বলছে? গ্রাহামের ব্যাপন সূত্র বলছে যে আমাদের ব্যাপন হার কিসের কি, ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমার কোন একটা গ্যাসের ব্যাপন হার কি হবে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের কি পাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো সম্পর্ক বানায় নিচ্ছি, তাই না? আলটিমেটলি আমার কোন লাইনটা লাগবে, আলটিমেটলি আমাদের লাগবে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার D2 বাই D1 ইকুয়াল টু রুট ওভার M2 বাই M1 ইকুয়াল টু T2 বাই T1 ইকুয়াল টু V1 বাই V2। এই পাঁচটা সূত্রই কিন্তু প্রমাণ করে আপনাদের একাডেমিক ক্লাসে দেখাইছি, তাই না? পাঁচটা সূত্রই কিন্তু সুন্দর মতো একাডেমিক ক্লাসে দেখাইছি। হ্যাঁ, ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এখানে R1 বাই R2 গুলো রুট ওভার D2 বাই D1, বর্গমূলের ব্যস্তানুপাতিক এর জন্য রুট ওভার, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার D2 বাই D1, বা D2 বাই D2 লিখছি, D2 বাই D1, D2 বাই কি, D2 বাই D1। আবার ভরের সাথেও কি, আণবিক ভরের সাথে তো সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, প্রমাণ করা লাগবে D ইকুয়াল টু M বাই V। আয়তন তো সমান, আয়তন তো সমান, তাহলে V1 ইকুয়াল টু V2, তাহলে আমার কাটাকাটি হয়ে গেলে কি, এখানে শুধু M থাকতেছে না, তাহলে সেম সম্পর্ক না আছে,
তাহলে আমার ছোটবেলায় পড়ছি, আমরা 9-10 মুখস্থ করছি, আণবিক ভর বেশি হইলে ওই গ্যাসের ব্যাপন হার কম, যে বেশি মোটা সে কম দৌড়াইতে পারবে, যে একটু চিকন সে বেশি দৌড়াইতে পারবে, তাই না? পড়ছি না? পড়ছি। তাইলে আমার আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি? এটাও কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। r1 by r2 equal to root over d2 by d1 equal to root over m2 by m1 equal to t2 by t1। এইটি মানে কি? এইটি মানে হলো সময়। এইটি মানে কি? এইটি মানে কিন্তু স্যার সময়। এবং অবশ্যই মাথায় রাখবেন, যখন এই আর এর সাথে টি এর সম্পর্ক দিবে, মাস্ট ভি স্থির থাকবে। ভি কি থাকবে? আয়তনটা স্থির থাকবে। আবার আর এর সাথে যখন ভি এর সম্পর্ক দিবে, তো মাস্ট আমার সময়টা কি থাকবে স্যার? মাস্ট আমার সময়টা স্থির থাকবে। মাস্ট আমার সময় টি কি থাকবে? হ্যাঁ, এটা ভালো লাগতেছে না। টি ফর কি? টি ফর সময়। আচ্ছা, তাইলে r1 by r2 equal to root over d2 by d1 equal to root over m2 by m1, এই পার্টটা থেকে হলে আমার কি আসবে? সৃজনশীল। আর এই সময়ের সাথে একটা গ্যাস গেল 350 সেকেন্ড, আর একটা গ্যাস গেল এরকম ভাবে করে আসবে। কোন গ্যাসটি ব্যাপন হার বেশি? একটা গ্যাস আমার কি করলো, একই দূরত্ব বা একই আয়তনের ভিতর একটা গ্যাস গেল আমার একই, ধরেন বললো যে 2 লিটার একটি পাত্রের মধ্যে একটি গ্যাস গেল 320 সেকেন্ডে, আরেকটি গ্যাস গেল 120 সেকেন্ডে, কোন গ্যাসটি ব্যাপন হার বেশি? এই টাইপের প্রশ্ন। তাহলে আমার এই টি টু আর ভি ওয়ান, এই ভি অর্থাৎ সময় আর আয়তনের সাথে সম্পর্কটা আমাদের এমসিকিউতে বেশি আসবে। মাস্ট প্রমাণ করার সময় বলছিলাম, আমার সময়ের সাথে যখন সম্পর্কটা বের করব আর আয়তনটা স্থির, আবার যখন আয়তনের সাথে সম্পর্ক আসে তখন সময়টা আমার কি? অবশ্যই স্থির। ঠিক আছে না? তাহলে r1 by r2 equal to root over d2 by d1 equal to root over m2 by m1 equal to কি? t2 by t1 equal to v1 by v2। এই হলো আমার গ্রাহামের ব্যাপন সূত্র। এই হলো আমার ম্যাথ করতে বা আমাদের সমস্যা সলভ করতে লাগবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এবার আসি, গ্রাহাম ব্যাপন সূত্র গেল, আর কি লাগবে আমাদের? আরএমএস বেগ নির্ণয় লাগবে। আরএমএস বেগ মানে কি? মূল গড় বর্গ বেগ, তাই না? রুট মিন স্কোয়ার। তাহলে মূল গড় কি? বর্গ বেগ। আচ্ছা, এই আরএমএস বেগটা আমাকে বের করতে হবে। আরএমএস বেগকে প্রকাশ করা কি দ্বারা স্যার? আরএমএস বেগকে প্রকাশ করা হয় সি দ্বারা। ওই যে আমরা 1/3 mn/c স্কয়ার আমরা ফিজিক্স অধ্যায় 10-এ পড়ছি। হ্যাঁ, প্রত্যেকটা সূত্র কিন্তু প্রমাণ করে ডিটেইলসে শিখেছি আপনাদের। হ্যাঁ, আপনারা একাডেমিক ক্লাসে সবাই ভর্তি ছিলেন, ভিডিওগুলো দেখবেন, অথবা সমস্যা হইলে আমার এই যে নোট খাতা যে দিছি, এই হ্যান্ড নোট আপনার পুরা রিভিশন করাই দিবে। টোটাল আপনি যা পড়ছেন আমার কাছে সেই 2 বছর আগে, সবাই হ্যান্ড নোটে একটু যে লেখা আছে। ঠিক আছে, তো আপনারা একবার চোখ বোলাবেন হ্যান্ড নোটটায়। ওকে, তাহলে আমার আরএমএস বেগকে বা আমার কি মূল গড় বর্গবেগকে কি দিয়ে প্রকাশ করে? সি দ্বারা। সি ইকুয়াল টু রুট ওভার 3RT/m। আপনারা সবাই কি লিঙ্কটা পাইছেন? আমি যে লিঙ্কটা দিছিলাম হ্যান্ড নোটের, যে কেমিস্ট্রি প্রত্যেকটা অধ্যায় পুরো বই, যে আমার পুরো লেকচারটা নোট করা আছে, না পাইলে আমাকে বললেন। হ্যাঁ, না পাইলে আমাকে বললেন যে নোটটা না পাইলে। তাহলে আমার আরএমএস বেগ বের করার সূত্র কি? সি ইকুয়াল টু রুট ওভার 3RT/m। আর আমার আরেকটা সূত্র আছে, লাগবে গতিশক্তি নির্ণয়। গতিশক্তি কি? গতিশক্তি নির্ণয়। গতিশক্তি নির্ণয় সূত্র কোনটা? E কে ইকুয়াল টু 3/2 nRT। E কে ইকুয়াল টু 3/2 কি? nRT। আমার এই দুইটা সূত্র কিন্তু আমার কি সৃজনশীলে আসে। গতে আমার এই গতিশক্তি নির্ণয় করতে আসে, আর আমার 4 মার্কে ঘতে উচ্চতর দক্ষতামূলকে আমার আরএমএস বেগ বের করতে আসে। ঠিক আছে, ডান। নোটটা কি এই গ্রুপে দেয়া হয়েছে? এই গ্রুপে কি দেয়া হয়েছে? আমি তো অনেকদিন আগে দিছিলাম। কোনটাই দিছিলাম? টেলিগ্রামে দিছিলাম না এই গ্রুপে দিছিলাম?
আচ্ছা, ক্লাস শেষ করে আমি চেক দিব না, হ্যাঁ? না পাইলে আমরা বললেন, আমি আবার দিয়ে দিব না, প্যারা নেই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, ডান। তাইলে আমার এই অধ্যায়ের বলছিলাম 3টা পার্ট। এই অধ্যায় কয়টা পার্ট বলছিলাম? এই অধ্যায় 3টা পার্ট। হ্যাঁ, একটা হলো গ্যাসের সূত্র সমূহ, একটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বিচ্যুতির কারণ, অ্যামাগা বক্র, থিওরিটিক্যাল পার্ট, অ্যাসিড ক্ষার মতবাদ, থিওরিটিক্যাল পার্ট। এই দুইটা আমার কি? এই দুইটা হলো আমার থিওরিটিক্যাল পার্ট, তাই না? আর এইটা আমার কি? এটা হলো আমার ম্যাথমেটিক্যাল পার্ট। এইটা হলো আমার ম্যাথমেটিক্যাল পার্ট। তো সৃজনশীল যখন সলভ করব তখন আমার আবার সূত্র বোঝানোর তো সময় নেই, তখন তো আমি শুধু ডিরেক্ট প্রশ্ন ধরে কোন সূত্র পড়বে কেমনে ডিরেক্ট টু দা পয়েন্টে চলে যাব, ডিরেক্ট সলভে চলে যাব। এই কারণে আজকের যে লেকচার 1, আজকের লেকচার 1টা হলো আমাদের এই যত সূত্র আছে সব শেষ করে দিলাম। আজকের লেকচার 1-এ আমার যত সূত্র আছে একদম বয়েল থেকে শুরু করে আমাদের যে পর্যন্ত লাগবে, আমাদের ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা আছে এর সূত্রগুলো সব কভার করে দিলাম। তাইলে আমার সৃজনশীল করতে গেলে এখন আর সূত্রের জন্য বা কোনটা কি বসবে এটা ব্যাখ্যা করতে হবে না, আপনি জানেন। আর নেক্সট দিন আমি কি করব? ওই সৃজনশীলের মধ্যে এই থিওরিটা আলোচনা করব। আমার ধরেন একটা গ্রাফ দিয়ে একটা ধরেন কি করলো, বললো আমার এই যে ধরে এরকম একটা গ্রাফ দিয়ে আমাকে একটা সৃজনশীল আসছে, ওই সৃজনশীল ধৈর্য আমি ব্যাখ্যায় চলে যাব। ঠিক আছে? মানে তাহলে আপনার কি করতে, আপনাকে তাহলে আমার আবার আলাদা পড়ায় আবার সৃজনশীলের জন্য আলাদা ধরায় দিতে হবে না, একবারে ধরায় একবারে এই থিওরি পার্টটা সৃজনশীলের সাথে ধরায় শেষ করব। হ্যাঁ, তাইলে আমাদের আজকের লেকচার 1 হলো ম্যাথমেটিক্যাল পার্ট। যতটুকু পড়াইতেছি টেনশনের কোনো কারণ নাই, গতদিনও বলছি ভিডিওতে, টেনশনের কোনো কারণ নাই, যা সময় আছে অনেক ভালো মতো শেষ করা যাবে। ঠিক আছে? আপনারা এই যে আজকে থেকে আমার সাথে সাথে আগান শুধু। তো ম্যাথমেটিক্যাল পার্ট সুন্দর মতো যেন নেক্সট দিন আমাকে সূত্র বলা না লাগে। আরেকটা কথা বলে দিই, ভালো কথা, ম্যাথমেটিক্যাল পার্ট যেহেতু শেষ করতেছে আরেকটা কথা বলে দিই। মনে রাখবেন যে আমার আর এর মান সব অঙ্কে, আমার তো প্রত্যেকটা অঙ্কে তো ব্যবহার হবে, তাই না? আর এর মান সব অঙ্কে কত? আমরা বসাবো 0.0821 লিটার এটিএম পার মোল, লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর এর মান সব অঙ্কে আমি কত বসাবো? সব অঙ্কে আমি আর এর মান বসাবো 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। শুধুমাত্র আরএমএস ও গতিশক্তি, শুধুমাত্র আরএমএস এবং গতিশক্তি, এই সূত্রে আমি আর এর মান বসাবো 8.314 জুল পার মোল পার কেলভিন। মনে থাকবে, আর এর মান সব অঙ্কে কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা জানি আর এর মান কত কত, আমরা সবাই জানি যে আর এর মান 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটা কোন এককে? এটা লিটার এটিএম একক। লিটার এটিএম কি একক? তার মানে এই এককে আমার অবশ্যই, এই এককে আমাকে অবশ্যই কি করতে হবে? আমার চাপ নিতে হবে এটিএম এ, এবং আমার এই এককে আমার চাপ অবশ্যই, প্রেসার অবশ্যই এটিএম এ নিতে হবে, এবং ভলিউম অবশ্যই লিটারে নিতে হবে, তাই না? কারণ এটা লিটার এটিএম একক। আর কি আছে? আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা কোন একক? এটা হলো এসআই একক। 8.314 জুল পার মোল পার কেলভিন। যখন এসআই এককে নেবেন তখন অবশ্যই কি করতে হবে? আমার চাপ নিতে হবে কিসে? চাপ নিতে হবে প্যাসকেলে,
এবং আমার আয়তন ভি কিসে নিতে হবে, অবশ্যই মিটার কিউবে নিতে হবে। এইটা যেন ভুল না হয়, এই যে এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আর এর মান যখন এসআই তে নিয়ে নিচ্ছি অর্থাৎ গতিশক্তি বা আরএমএস এর অঙ্ক, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আরেকটা কথা। তাহলে এর সাথে আরো একটা কথা, হ্যাঁ, সব অঙ্কের ক্ষেত্রে ভর, সব অঙ্কের ক্ষেত্রে ভর গ্রামে, এইটার ক্ষেত্রে এই মানের ক্ষেত্রে ওইখানে লিখে দিই, এই মানের ক্ষেত্রে আমার ভরটা কিসে নিতে হবে, ভরটা কেজিতে নিতে হবে। ভরটা কিসে নিতে হবে, ভরটা কেজিতে নিতে হবে। সব অঙ্কে ভর গ্রামেই থাকবে, কিন্তু আমার এই আরএমএস এর সময় এসআই একক, ভরের এসআই একক কত, কেজি, সুতরাং অবশ্যই কেজিতে নিতে হবে, ভরটা অবশ্যই কেজিতে নিতে হবে। তারপর আর এর মান আর কি আছে, তারপর আর এর মান সিজিএস একক কত, সিজিএস একক হলো 8.32 ইন্টু 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। আমরা জানি শক্তির এসআই একক হইল জুল এবং শক্তির সিজিএস একক কি স্যার, শক্তির সিজিএস একক হইল আর্ক, শক্তির সিজিএস একক কি আর্ক। হ্যাঁ, 1 জুল সমান কত, 10⁷ আর্ক। তাহলে এটা হলো আমার কোন এককে, সিজিএস এককে। আর কি আছে, আর একটা আছে যে ক্যালোরি একক, তাই না, 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন, তাই না, জি, পার কেলভিন। তো আর এর মানগুলা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই দুইটা মান নেই তোমার সব অঙ্ক, সব অঙ্কে উপরের মান লিটার এটিএম এককের মান, শুধুমাত্র আরএমএস এর গতিশক্তির ক্ষেত্রে এসআই এককের মান। তো লিটার এটিএম এককে অবশ্যই আমাকে চাপ এটিএম এবং আয়তনটা লিটারে নিতে হবে এবং ভরটা গ্রামেই থাকবে। আর আমার এসআই এককের ক্ষেত্রে আরএমএস এর গতিশক্তির ক্ষেত্রে আমাকে অবশ্যই তখন কি করতে হবে, এই এসআই এককের মান বসাইতে হবে 8.314 এবং চাপ প্যাসকেলে, আয়তন মিটার কিউবে বা ভর কেজিতে নিতে হবে। হ্যাঁ, আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করি আমি বুঝাইতে পারছি। স্যার আর এর মান পি দিয়ে কি এটা নির্ণয় করা যায় না, না না, এই যতটুকু লিখছে ওইটুকি, যতটুকু লিখছে ওইটুকি, ঠিক আছে। আচ্ছা, এর বেশি লাগবে না, ওকে। আরে আরে খালি বাইরেন নিচের, শুধু নিচের লাইন জায়গা। ওকে, সবাই আশা করি বুঝতে পারছেন, সবাই আশা করি আসি নাদের। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রথম লেকচার, প্রথম পর্ব। আশা করি আপনারা সবাই বুঝছেন। নেক্সট দিন যখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো, নেক্সট দিন কিন্তু অনেক কাজ, নেক্সট দিন কিন্তু আমাদের অনেক কাজ। হ্যাঁ, অনেক মানে অনেক, শুধু অনেক না, অনেক মানে অনেক। কারণ আমাদের কি করতে হবে নেক্সট দিন আমাদের থিওরি পার্ট আছে, ম্যাথ সলভ করবো। আগে টাইপ ওয়াইজ আবার আমাদের দেখাই নিবো। হ্যাঁ, আর টাইপ ওয়াইজ দেখায় দেন আমরা সৃজনশীলে ঢুকবো। নেক্সট ক্লাসটা করে মজা পাবেন, কারণ নেক্সট ক্লাসটা আপনি বুঝবেন যে আজকের ক্লাসে কি বুঝলেন, সেটা আপনি বুঝবেন হলো নেক্সট ক্লাসে, সেটা আপনি বুঝবেন হইলো নেক্সট ক্লাসে। এফআরপি 25 নতুন করে বানাইতে হবে, নিউ environmental chemistry, ওকে। লেকচার কত, লেকচার 1। দুষ্টমি করে না, ওকে। সবাই তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হইতেছে নেক্সট সোমবার আমাদের সৃজনশীল এবং বাকি যে থিওরিটিক্যাল অংশ আছে একসাথে শেষ করতে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।